আমি তো প্রচণ্ড আধ্যাত্মিক, যদিও আমি মূর্তিতে সেরমভাবে বিশ্বাসী নই। তুমি যে কোনো পুজো দেখো, পুজো কিন্তু ঘটে হয়। দেখো, গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা বলে। কোনো সরকার পারফেক্ট হতে পারে না, কোনো সরকার ইমপারফেক্ট হতে পারে না। দেখো, জিন্দা থাকলে নিন্দা হবেই, হ্যাঁ, প্রশংসা হবে স্মরণ সভায়। যে আমারও প্রত্যেক ধর্মের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার। আমি বিশ্বাস করি ভারতবর্ষকে জানতে গেলে বিবেকানন্দকে জানো, বিবেকানন্দকে না জানলে ভারতবর্ষকে জানা যাবে না। ছাত্র শিক্ষকের সম্পর্কটা আজকে সেই জায়গায় স্বাস্থ্য কমার্শিয়ালাইজড হয়ে গেলে না খুব সমস্যা। এই জেনারেশনটা সুখী নয়। আমি রিয়েলাইজেশনে আছি, কিন্তু আমি শুধরাতে পারিনি নিজে। আমাদের কোনো কিছুকে পরখ করার ক্ষমতা কমে যাচ্ছে। তুমি তোমার বাড়ির লোককে কতটা চিনে উঠতে পারছো? আমি একদম দৃঢ়ভাবে কমিউনিস্ট, মানে সিপিএম বিরোধী, কমিউনিজম বিরোধী। রাতারাতি তো কোনো নেশাই কাটানো যায় না, কোনো অভ্যেসই কাটানো যায় না। আমি বলতে পারবো না 7 দিনই বন্ধ করে। ছেলেকে কাঁধে করে সৌমিত্র চট্টোপাধ্যায় যখন যাচ্ছেন, এটা আমার কাছে বাবা ছেলের দৃশ্যায়ন। হোম ইজ ওয়্যার দ্য হার্ট বিলংস। আমি বিশ্বাস করি আমি দায়িত্ববানটা সেদিনকে হতে পারবো যেদিনকে আমি আমার মায়ের মতো হতে পারবো। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগিও না। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখেই নিয়েছেন আজকে আমাদের প্রধান অতিথি প্রান্তিক দা, মানে প্রান্তিক চক্রবর্তী দা। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে প্রান্তিক দা কিন্তু একাধারে একজন রাজনীতিবিদ, তার সঙ্গে শিক্ষক এবং অবশ্যই সিনেমার পরিচালক। নমস্কার। নমস্কার দাদা। কিন্তু আজকে আমরা তো একদমই আধ্যাত্মিক কথা আলোচনা করব তোমার সঙ্গে। তো সেই জায়গা থেকে বলো, তুমি স্পিরিচুয়ালি কতটা অ্যাট্রাক্ট ফিল করো স্পিরিচুয়ালিটির দিকে? প্রচণ্ড। আমি তো প্রচণ্ড আধ্যাত্মিক, যদিও আমি মূর্তিতে সেরমভাবে বিশ্বাসী নই, কিন্তু সত্যি কথা বলতে একটা পাওয়ার যে কাজ করে সেটাকে আমি প্রচণ্ড মেনে চলি। এবং এটা আমি মেনে চলি বলে নয়, যারা বলেন যে আমি কোনো কিছুতেই বিশ্বাস করি না, আমার মনে হয় সেটা সম্পূর্ণ ভুল। কারণ এটা একটি বিজ্ঞান। কারণ বিজ্ঞানেই বলা হয় যে শক্তি অবিনশ্বর, শক্তির কোনো শেষ নেই। মানে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফর্মড হয়, এটা তো বৈজ্ঞানিক তত্ত্ব। তো সেই জায়গা থেকে আজকে আমাদের, ধরুন আমার বাবা গত হয়েছে, তো বাবা চলে গেছেন, তার মানে কি বাবা চলে গেছেন, বাবার দেহটা চলে গেছে, নিশ্চয়ই তার আত্মাটা অবিনশ্বর নয়। সেটা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, এবং কি ফর্মে আছে, কি শেপে আছে, সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কখনোই দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা তো আছে। এটা তো অবিশ্বাস করার জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমি যদি আত্মাকে বা এই স্পিরিটকে, এই শক্তিকে অবিশ্বাস করি, তাহলে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাবাকে অবিশ্বাস করছি। তো সেটা হতে পারে না। তো আমি সবসময় বিশ্বাস করি যে সকালবেলা উঠে আমার একটা অভ্যেস আছে, আমি সূর্য দেবতা প্রণাম করি। তো এটা কিভাবে করো একটু যদি প্রসেসটা বলো। কিচ্ছু না, একদম পূর্ব দিকে করে আমাদের গায়ত্রী মন্ত্রটা আমি বলি, এবং ওম সূর্যায় নম যেটা আছে সেটা আমি প্রত্যেকদিন নিয়মিতভাবে করি। এবং এটা একটা, অনেকে বলতে পারে যে এটা কুসংস্কার। ব্যাপারটা কুসংস্কার না, ব্যাপারটা হচ্ছে আমি পৃথিবীর শক্তির কাছে সকালের শুরুটা আমাকে নিজেকে সমর্পণ করলাম। যে একটা শক্তি আছে বলেই তো তুমি আমি সবাই আছি, নইলে তো চলতেই পারতাম না, এই মানে পৃথিবীই চলতো না। তো সেই জায়গা থেকে আমি মূর্তিতে বিশ্বাস খুব একটা করি না, মানে মূর্তিটা আমার মনে হয় যে একটা আড়ম্বর। এবং এটা কিন্তু সত্যি কথা, তুমি যে কোনো পুজো দেখো, পুজো কিন্তু ঘটে হয়, মূর্তিতে তো পুজো হয় না। আসল পুজো কোথায় হয়? ঘটে হয়। আসল পুজো আমরা দেখেছি যে ওই যেটা আমাদের চারদিক কোণা করে লাল সুতো দিয়ে বাঁধা হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়, এবং পুজোর শেষে কিন্তু ওই লাল সুতোটা কেটে দেওয়া হয়। মূর্তিটা একটা আমরা একটা রাখি, যেটা একটা কি একটা এমব্লেম, একটা প্রতীক। তার মানে তোমাকে কি আমি নাস্তিক ভাবতে পারি? না না, আমি একদমই নাস্তিক নই, আমি পুরোপুরি আস্তিক। আমি নাস্তিকতা বা আস্তিকতা এই শক্তি বা পাওয়ারের সাথে সম্পর্কিত। নাস্তিকতা বা আস্তিকতার সাথে মূর্তি বা আড়ম্বরের কোনো সম্পর্ক নেই। তো যেখানে আমি শক্তিতে বিশ্বাসী, যেখানে আমি স্পিরিটে বিশ্বাসী, সেখানে দাঁড়িয়ে আমি নিজেকে একদম আস্তিক বলব। তোমার বাড়িতে কোন দেবদেবীর মূর্তি আছে? সব। মানে প্রথম কথা, বাঙালি মধ্যবিত্ত বাড়ি, সেখানে সব থেকে বড় বিশ্বাসের স্থলই হচ্ছে ঈশ্বর। এটা কেউ অস্বীকার করতে পারে। এবং একটা পুজোর ঘর, ঠাকুর ঘর, এবং সব থেকে বেশি বিশ্বাসের স্থলই হচ্ছে ঈশ্বর। আমার বাড়িতে সমস্ত দেবদেবী প্রতিষ্ঠিত আছেন, যেগুলোকে যাদের আমরা চিরাচরিতভাবে জানি, তারা সবাই প্রতিষ্ঠিত আছেন অবভিয়াসলি। তোমার মানে স্পিরিচুয়ালি যখন ধরে রাখো মন খারাপ লাগছে বা কিছু, সেটাকে যখন তুমি রিকভারি করতে চাও স্পিরিচুয়ালি মতে, তখন কোনো মন্দিরে যাও, কোনো সময় পুজো দাও? মন্দিরে আমি মন খারাপ বা মন ভালোর সাথে আলাদা করে কোনোদিন যাওয়া মানে প্রবণতা আমার নেই। বা কিছু চাইতে যাও না। একটা সত্যি কথা বলতে, এটা খুব মজার ব্যাপার যে ছোটবেলায় আমি কোনোদিন চাইতাম না। আমি মানে ছোট থেকে যত বড় হয়েছি তত চাইতাম না।
তখন মনে হতো যে এই চাওয়াটা কিরকম একটা ব্যাপার, ওই পরীক্ষার রেজাল্ট বেরোবে তার আগের দিন গিয়ে ঠাকুরের কাছে বললাম যে ঠাকুর পাশ করিয়ে দাও, এবং এই করালে তোমাকে মিষ্টি দেবো, এইটা করতাম। কিন্তু বিশ্বাস করো যত বড় হয়েছি না, কোথাও গিয়ে চেয়েছি, চাই, এটা খুব সত্যি কথা। তার পিছনে দুটো কারণ। এক, আমার মা একটা কথা বলেন যে ঠাকুরের কাছে কেউ চাইতে হবে, তোমাকে জানবে কি করে তোমার কি নিড আছে। তো মায়ের কথাটা শুনে আমি চাই। আর দ্বিতীয়, আমি যত বড় হয়েছি সমস্তটাই নিজেকে চলতে হয়। আগে তো বাবা মার ছত্রছায়াতে থাকা, তারপর বাবা গত হয়েছেন, মা আছেন, কিন্তু মায়েরও বয়স হয়েছে, তো নিজেকে চলতে হয়। তখন মনে হয়েছে যে আগে না চাইলেও কিছু যায় আসতো না, কারণ আগে না চাইলে তো মা বাবা সম্পূর্ণটা পূরণ করে দিচ্ছে, কিন্তু নিজেকে নিজে চালাতে হচ্ছে। সেই জায়গায় চাওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। চাওয়া পাওয়াটা কিন্তু কারোর ছত্রছায়া থাকলে খুব একটা ইম্পর্টেন্ট হয় না। আমি ঠাকুরের কাছে না চাইলেও আমি জানি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মা বা বাবা আমাকে কিছু উপহার দেবে, বা আমি খারাপ রেজাল্ট করলেও আমাকে ভালো পরামর্শ দেবে। কিন্তু একটা জায়গার পর যখন সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানুষ হয়, তখন তো চাওয়া পাওয়ারটা অন্য কারোর উপর ডিপেন্ড করে না, তখন তোমাকে একটা শক্তির কাছে নিজেকে সমর্পণ করতেই হবে, আমি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে ইমপ্লয়েডলি বা অটোমেটিক্যালি আমার মনে হয় আমার এই চাওয়া পাওয়াগুলো তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। 2026 নিয়ে ভগবানের কাছে কিছু চেয়েছো? 2026 তুমি কি হিসাবে ইন্ডিকেট করছো? 2026-এ প্রথম কথা, 2026-এ তুমি আমার নিজের ক্যারিয়ারের দিক থেকে চাওয়া বলছো, এবং সেটা অবশ্যই সিনেমা বা টিউশন এই ফিল্ডে নয়, রাজনৈতিক ফিল্ডে। দেখো 2026-এর আমি একটাই কথা বলতে চাই, 2026 মানে তুমি নির্বাচনের কথাই বলছো, আমি স্পষ্টভাবে বলছি। আমি নিজে 15 বছর ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত, তো এবং আমি ছাত্র রাজনীতিতেও অনেক উত্থান দেখেছি, অনেক পতন দেখেছি রিসেন্ট টাইমস, এটা সবাই অবগত। তোমাদের এখানেই পডকাস্ট করেছে রাজন্না, আমি একসাথেই দেখেছি। তো সেই জায়গা থেকে আমি দেখো 2026-এ গিয়ে প্রথম আমি চাই যে রাজনৈতিকভাবে যেটাই হোক সেটা যাতে মানুষের জন্য হোক। দেখো আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতন্ত্রের মূল কথা হচ্ছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের সরকার। তো যে সরকার আছে সেই সরকার যদি থাকে তারাও আরো জনকল্যাণমূলক কাজ করুক। মানে যদি ওয়ার্ডটা আসছে কেন হঠাৎ করে? যদি তো দেখো, যেখানে পাবলিক পারসেপশন, তুমি আমাকে বলছো আমি চলচ্চিত্র পরিচালক, তুমি একজন চলচ্চিত্রের সাথে বিভিন্নভাবে যুক্ত, তুমি অ্যাঙ্কারিং করছো, তুমি সিনেমাটোগ্রাফি করছো, তুমি আমাকে একটা কথা বলো তো মলাদা, তুমি আজকে একটা সিনেমাটোগ্রাফি করে বলতে পারবে কালকে মানুষ এটা ভালোভাবে নেবে না? না, সেটা ঠিক কথা। তুমি এই অ্যাঙ্কারিং করে এখন বলতে পারবে আজকে আমার আর তোমার যে এপিসোডটা চলছে সেই এপিসোডটা কালকে হিট করবে কি করবে না? কেউ বলতে পারবে না। তাহলে যদিটা তো এই যদিটা ইম্পর্টেন্ট, আর এই যদির মধ্যে আমরা আছি বলেই তো আমার এই অল্টারনেট ভিউ যেটা বলছো, ঠিক আছে, তাই এই অল্টারনেটটা আমরা জানি না, তাই তো আমরা যদিতে বিশ্বাসী। তো একদম মানে সিনেমার যদি ক্লাইম্যাক্সই আগে জানা থাকে তাহলে আর মানুষ যাবে কেন? কেউ যাবে না কোনোদিন। তো সেই জায়গা থেকে 26-এ যেটাই হোক, যদি আজকে যে সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা যদি থাকে, মানুষ যদি মনে করে কালকে অন্য সরকারকে নিয়ে আসবে, দেখো গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা বলে, গণদেবতার মধ্যে আমিও পড়ি, তুমিও পড়ো, কিন্তু তুমি একা তো ডিসাইডিং ফ্যাক্টর না, সার্বিকভাবে মানুষ ডিসাইড করবে। তো যে সরকারই থাকুক তারা যাতে আলটিমেটলি মানুষের কল্যাণ করুক, মানুষের জন্য সরকার হোক, যা সরকারই হোক, ভালো খারাপ আমি কারো, দেখো সবারই ভালো দিক থাকে, সবারই খারাপ দিক থাকে, কোনো সরকার পারফেক্ট হতে পারে না, কোনো সরকার ইমপারফেক্ট হতে পারে না। কিন্তু আমাদের দেখতে হবে 26 কেন, আগামী যত রাজনৈতিক যে গণতন্ত্রের শ্রেষ্ঠ জায়গা যেটা স্টেট আমরা বলছি, রাষ্ট্র বা রাজ্য যারা চালাবে, তারা যাতে জনকল্যাণমুখী হোক। এবং এই ঈশ্বরের কথা আবারই, ঈশ্বরের কাছে কামনা করা যে রাজনৈতিকভাবে শুধু বেঙ্গল কেন, প্রত্যেকটা স্টেট খুব স্টেবল থাকুক, সামাজিকভাবে শান্তিতে থাকুক, সবাই সুখে থাকুক, এবং সর্বোপরি যে ঘটনাগুলো ঘটছে এইটা আমি খুব মনে করি, জানো তো, যে কোনো ঘটনা, ধরো আজকে একটা প্লেন ক্র্যাশ হলো, আজকে একটা পেহেলগাঁও ইনসিডেন্ট হলো, আরো নানান ইনসিডেন্ট হচ্ছে, এরকম ঘটনা, দেখো এই ঘটনা তো ঘটবেই, একটা দেশ একটা রাজ্যে খারাপ ঘটনাও ঘটবে, কিন্তু যাতে কোনো কারণেই কোনো সরকার সেগুলো নিয়ে রাজনীতিকরণ না করে, এটা আমার হাত জোর করে অনুরোধ। ঘটনাটাকে ঘটনা হিসেবে দেখা হোক, আগামী দিন কিভাবে এই ঘটনাটা যাতে না হয় দেখা হোক, কিন্তু যেটা হয় আমাদের এটা দুর্ভাগ্য, আমি কোনো দলকেই আলাদা করব না, সবাই বড্ড বেশি রাজনীতিকরণ করে ফেলে। আজকে বাংলায় একটা ঘটনা ঘটলে কেন্দ্র বলবে যে এর দোষ, ওর দোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, আবার কেন্দ্রে একটা ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় বা
রাজ্য সরকার মানে আমাদের এই রাজ্যের তরফ থেকে বলা হবে। কিন্তু রাজনীতির সঙ্গে নিন্দা এই দুটো তো ওতপ্রোতভাবে যুক্ত। নিন্দা দেখো, জিন্দা থাকলে নিন্দা হবেই, হ্যাঁ, প্রশংসা হবে স্মরণ সভায়, এটা তো কথাই, কিছু করার নেই। তুমি জিন্দা আছো, তোমার নিন্দা হয় না, তুমি মনে করছো? আমি তোমার অল্টারনেট ভিউ এর বহু জায়গায় দেখেছি, এত তো চ্যানেলটা এত ভালো করছে, নেগেটিভ কমেন্ট অনেক, বহু কমেন্ট দেখছি নেগেটিভ, নিন্দা তো হবেই, নিন্দা তো হবেই, ক্রিটিক্স তো থাকবেই। আমি এক্ষেত্রে একটা দারুণ জিনিস, ক্রিটিক এই যে নিন্দা সমালোচনা নিয়ে কথা বলি, আমি মহেন্দ্র সিং ধোনির একটা ইন্টারভিউ পড়েছিলাম। মহেন্দ্র সিং ধোনি ইংল্যান্ড সফরে গেছেন, তখন তিনি ক্যাপ্টেন, এবং 4টে টেস্ট ম্যাচে, 5 নম্বর টেস্ট খেলার আগের ঘটনা বলছি, 4টে টেস্ট ম্যাচে মহেন্দ্র সিং ধোনি প্রায় রানই পাননি, 4টে টেস্ট ম্যাচে ইন্ডিয়া হেরেছে। তো 5 নম্বর টেস্টের আগে মহেন্দ্র সিং ধোনি নিজের ঘরে বসে যে কোনো ধরনেরই হোক একটা ড্রিঙ্কস নিচ্ছিলেন। একজন প্রখ্যাত বা ক্রিকেট সাংবাদিক, আমি নাম করেই বলছি, বড়িয়া মজুমদার, জার্নালিস্ট বড়িয়া মজুমদার, এমনি ওই লনেই ছিলেন। মহেন্দ্র সিংকে ধরে বলছে, তুমি এত রিল্যাক্সড, তুমি জানো সারা ভারতবর্ষ জুড়ে কি বলেছে? সারা ভারতবর্ষ জুড়ে বলছে যে তোমাকে ক্যাপ্টেন্সি থেকে নয়, ক্রিকেটার হিসেবে তোমার রিটায়ার করে বাদ দেওয়া উচিত। 4টে ম্যাচে রান পাওনি, 4টে টেস্ট ইন্ডিয়া হেরেছে ইংল্যান্ডে। দেখো, পাকিস্তান, ইংল্যান্ড এগুলো ইন্ডিয়ার কাছে সেন্টিমেন্ট। তুমি এত রিল্যাক্সড কি করে থাকো? তো ওয়াই হি ইজ আ লেজেন্ড, এই যে নিন্দা নিয়ে বলছো, মহেন্দ্র সিং ধোনি বড়িয়া মজুমদারকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আমি লাস্ট কবে সেঞ্চুরি করেছি, যারা সমালোচনা করছে তার কোন মাঠে কবে করেছিলাম বলতে পারবে? তো বড়িয়া মজুমদার বলছে, না, ম্যাক্সিমাম লোকই পারবে। তো বলছে, দেখো তাহলে আমি কবে ফেল করেছি, কালকে একটা পারফর্ম করে দেবো, কেউ আর কিছু মনে রাখবে না। এবং 5 নম্বর টেস্টটা ইন্ডিয়া জেতে এবং ধোনি হাফ সেঞ্চুরি করেছিল, তারপর আবার একটা টেস্ট জিতে গেছে। বাঙালি ভারতবাসী তো অল্পতে খুশি, তা খুব খুশি হয়। তো তুমি নিন্দাটাকে কিভাবে ডিল করছো এটা বড় কথা। জিন্দা থাকলে আমি একটা জিনিস বিশ্বাস করি, নিন্দা তোমার হবে। আচ্ছা, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা কি মানে এগুলোকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করে না? না, দেখো, মানুষ মাত্রই তো তারও টেম্পারমেন্ট থাকে, তোমারও আছে, আমারও আছে, প্রত্যেকেই টেম্পারমেন্ট কোথাও গিয়ে তো লুজ হয়, এটা তো স্বাভাবিক। কিন্তু এটা সত্যি কথা, যে রাজনীতি এটাও তো একটা অভ্যেস, নিন্দা শোনাটাও একটা অভ্যেস, ঠিক আছে? প্রশংসা শোনাটা যেমনি অভ্যেস, নিন্দাটাও দেখবে, তুমি জানো তোমাকে আজকে সকালে তুমি 10টা ভালো কাজ করলে, দুটোর জন্য তোমাকে নিন্দা শুনতেই হবে, এটা কিছু করার নেই। তো এই অভ্যেস বা এই লুপটাই যখন তুমি পড়ে যাবে, তখন তুমি নিজে থেকেই, মানে আমি যেহেতু 15 বছর ছাত্র রাজনীতি করছি, আমি এটা জানি, প্রথম থেকে আমি খুব শর্ট টেম্পার ছিলাম। কেউ কিছু বললে এটা রিয়াক্ট করে দেবো, বলে দেবো কেন বললো, আমি এটা আদৌ করেছি কিনা। জাস্ট পরে দেখছি যে ঠিক আছে, এটা তোমাকে শুনতে হবে। আমি যেহেতু বারবারই স্পোর্টস লাভার, আমি আবারও বলছি, সচিন তেন্ডুলকার একটা কথা মনে পড়ে যাচ্ছে। সচিন তেন্ডুলকার বলেছিল, পিপল থ্রিউ স্টোনস অ্যাট মি, আমার দিকে অনেক পাথর ছুঁড়েছিল, আমি ওগুলোকে চুপচাপ গ্যাদার করেছি, and I have converted those into milestone. বাহ, অসম্ভব জীবনে এটা ভালো কথা, যে পাথর তোমার দিকে ছুড়বে বা তোমার দিকে নিন্দা ছুড়বে, তুমি সেটাকে কিভাবে কাল্টিভেট করে পজিটিভটা খুঁজে নিচ্ছ, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একদম একটা অন্য ধরনের প্রশ্ন করব, সেটা হচ্ছে, তুমি তো আমাদের সিএম মানে দিদিকে খুব কাছ থেকে দেখেছো, খুব। উনি স্পিরিচুয়ালি কিরকম? প্রচন্ড আধ্যাত্মিকতায় বিশ্বাসী উনি। উনি যেখান থেকে বড় হয়েছেন না, সেই জায়গাটা ইটসেলফ একটা হয় না আধ্যাত্মিক জায়গা। তুমি যদি একদম পুরো মানে কালীঘাট মায়ের জায়গায় উনি বড় হয়েছেন, ওখানে তো মানুষ হেঁটে যায় ধর্মে, মানে মায়ের কাছে ফেরে, মায়ের কাছে, এবং মাথাটা সবসময় মাথা নেবে যায়, কিচ্ছু করার নেই। তো আজকে এটা তো সত্যি কথা, তুমি যে অ্যাটমসফিয়ারে বড় হবে সেটা তোমার মধ্যে ঢুকে যাবেই। তো সেটা ওনার তো ওখান থেকেই বড় হওয়া। প্লাস আমরা বারবারই দেখেছি যে উনি কোনো ভোটের আগে বলুন বা যে কোনো জায়গার বড় ঘটনার আগে বলুন, উনি যজ্ঞ করেন, উনি বারবার বিভিন্ন মন্দিরে ছুটে যান, ঠিক আছে? এবং ওনার মধ্যে একটা খুব ভালো গুণ, এটা মানতে হবে, গুণটা খুব ভালো। দেখো, এইটাও অনেকটা মানে খুব বিতর্কিত কথা হয়ে যাবে, স্টিল আমি বলছি, বাংলা বা ভারতবর্ষে বহু জায়গায় নকশাল আন্দোলন হয়েছে। নকশালরা কেন আন্দোলন করেছিল? তাদের আন্দোলনের মূল বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকে পুরুলিয়াতে লালগড়ে 40 কিলোমিটার দূরে হসপিটাল, জল পাচ্ছে না, পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে বাঁচতে হচ্ছে, তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। খুব ভালো বিষয়গুলো, কিন্তু খুব ভালো, কেন প্রতিবাদ করেছে, কিন্তু তাদের প্রতিবাদের মোডটা যে একে খুন করে দেবো, ওকে গুলি করে দেবো, সেটা ছিল না, ঠিক ছিল না। ওই জন্য নকশালরা অ্যারেস্ট হয়, পরে হারিয়ে যায় নকশাল মুভমেন্ট সেরকম ভাবে। এইটা আমি কেন বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈশ্বর বা ধর্মের যে সমন্বয়, সেটা দুর্দান্ত, সেটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। মানে আমি রেসপেক্ট করি যে আমারও প্রত্যেক ধর্মের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার, কারণ ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু আমার কোথাও গিয়ে মনে, এটা ব্যক্তিগত, এটা কোনো রাজনৈতিক না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যে রাজনীতিতেই থাকি না কেন, আমি এটা তোমাকে দৃঢ়ভাবে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার পলিটিক্যাল আইকন।
দল আলাদা, ব্যক্তি আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় আমার পলিটিক্যাল আইকন। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং তার আন্দোলন দেখে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের এই ব্যাপারটা দুর্দান্ত সমন্বয়টা, কিন্তু কোথায় খারাপ লাগে বলো তো মলাদা? খারাপটা লাগে হচ্ছে মানে আমার ব্যক্তিগত খারাপটা কি ওটা লাগে যে কি দরকার আছে যে একটা মসজিদে গেলে ওনাকেও ওই 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 অ্যাটায়ারে যেতে হবে, যে ওদের ট্র্যাডিশনটাই ফলো করতে হবে, বা আমি সেই রিচুয়াল, হ্যাঁ ওই রিচুয়ালটা ফলো করতে হবে। রিচুয়াল উনি বোধহয় ফলো করেন না, বা রিচুয়াল করা ওনার পক্ষে সম্ভব নয়, কিন্তু ওই ওই যে পারসেপশনটা তৈরি করে না, মানে ওটা না করলে আরো 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 আমার মনে হতো দিদি তো পারফেক্ট, মানে দিদি তো এই ধর্ম সমন্বয়ের ক্ষেত্রে পারফেক্ট। মানে চার্চে উনি যেতেই পারেন, আমিও যেতে পারি, কিন্তু আমি চার্চে যাব চার্চের মতো সেজে দরকার নেই আমার মনে হয়। এইটাই বলছি, এমনি উনি তো আধ্যাত্মিকই প্রচন্ড। বাহ। আচ্ছা, তোমার চোখে মানে আইডলকে কিসে, কোন সেক্টরে? মানে অবশ্যই আমাদের ডিভোশনালি বা স্পিরিচুয়ালি আমি তো প্রচন্ড রকমের দেখো স্বামী বিবেকানন্দর ভক্ত। কেন? স্বামী বিবেকানন্দ ভক্ত এ তো মানে তোমার কেন স্বামী বিবেকানন্দ বলতে গেলে তোমার মানে অল্টারনেট ভিউ এর মোটামুটি গোটা 10-15টা এপিসোড চলে যাবে। কিন্তু তুমি ভাবো না, একজন মহীয়সী পুরুষ, তার কথা সেই জন্যই কি তুমিও গেরুয়া পোশাকে আছো? না না না, আমার রঙের সাথে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমরা বিবেকানন্দকে ছোটবেলায় কিন্তু খালি গায়েও দেখেছি। বিবেকানন্দর ওই সন্ন্যাস রূপটা শুধু দেখলে হবে না, বিবেকানন্দকে জানতে গেলে বিলে অবস্থা থেকে নরেন অবস্থা থেকে বিবেকানন্দকে জানতে হবে। আর আমি বিশ্বাস করি ভারতবর্ষকে জানতে গেলে বিবেকানন্দকে জানো, বিবেকানন্দকে না জানলে ভারতবর্ষকে জানা যাবে না। তিনি বারবার একটা কথা, যে মানুষটা বলতে পারে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা তো সব থেকে বড় কথা। আমি যদি একটা কুকুরকে আঘাত করি, আমি যদি প্রাণকে আঘাত করি, একটা গাছকে যদি অযথা আঘাত করি, দেখো জীবনের জীবিকার সিস্টেমে মানুষকে অনেক কিছু করতে হয়, বাস্তুতন্ত্রই নইলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা বলে আমরা অযথা গাছকে হ্যারাস করলাম, ডাল দিয়ে মারলাম, বা একটা প্রাণীকে মারলাম, তাহলে তো আমি আসলে ঈশ্বরকেই মারলাম। কেন? প্রত্যেকের মধ্যেই তো ওই স্পিরিটটা আছে, যেটা আমি তোমাকে বলছি, সেই স্পিরিটটা তো প্রত্যেকের মধ্যে আছে। তো এই যে মানুষটা বলতে পারে, যে মানুষটা শিকাগোতে ধর্ম সম্মেলন করতে গিয়ে হিন্দু ধর্মকে প্রমোট করতে গিয়ে বলতে পারে উই দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মানে পৃথিবীর মানুষকে তিনি সম্বোধন করছেন ভাই এবং বোন হিসাবে, এর চেয়ে বড় ধর্ম সমন্বয় উনি তো বলেননি উই দ্য হিন্দুজ, উই দ্য মুসলমানস, বলেননি, উনি বলেছেন উই দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমি সবসময় এটা বিশ্বাস করি, আগে আমি মানুষ, তারপর আমার ধর্ম পরিচয়, তারপর আমি প্রফেশনালি যা করি। তো আগে তো মানুষ, আমি মানুষকেই যদি আমি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমি ধর্মকে কি প্রতিষ্ঠা করব? তো এই জন্য বিবেকানন্দ যেভাবে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা তিনি আছেন, তার ভাবনা চিন্তায়, এবং সব লড়াই তো মাঠে ময়দানে হয় না, মানুষের চিন্তন বা চেতনাকে ডেভেলপ করাটা একটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা বিবেকানন্দ মনে হয় যেভাবে বলেছেন তার জীবন জুড়ে, এবং সেটা যেভাবে জেনারেশন টু জেনারেশন রয়ে যাচ্ছে, আমার কাছে সব থেকে বড় আইকন অবশ্যই স্বামী বিবেকানন্দ। বাহ। আচ্ছা, তুমি তো একজন শিক্ষক মানুষ, তো তোমাকে আমি জিজ্ঞাসা করবো যে রামকৃষ্ণ মিশনে যে প্রথায় শিক্ষা দেওয়া হয় আর নর্মাল আমরা যেভাবে স্কুলে স্টাডি করি, তো সেই দুটোর মধ্যে ফারাকটা কোথায়? না, রামকৃষ্ণ মিশনে দেখো আমি তো পড়াশোনা করিনি, আমি ঠিক অত ইনডেপথ তোমায় বলতে পারবো না, তবে যেটুকু আমার নলেজ আছে আমি একটা কথা বলি যে রামকৃষ্ণ মিশনের আর আমাদের নর্মাল স্কুলিং এর মধ্যে আমার মনে হয় কোথাও একটা ডিসিপ্লিন এবং ডেডিকেশন, এই দুটোর তফাৎ আছে। ওই যে বললাম সবটাই তো লুপ, ওই তোমাকে বলছে নিন্দা এবং মানে একটা জায়গায় তোমার কি মনে হয় মানে ওরা স্পিরিচুয়াল বই বা এই জাতীয় মানে গ্রন্থগুলো বেশি পড়ে, নর্মাল ট্র্যাডিশনাল স্কুলে হয়তো কম পড়ানো হয়? অবশ্যই এটাই তোমাকে বলছি যে লুপ, তুমি যেটার মধ্যে অভ্যেসে থাকবে সেটা ভালো অভ্যেসও দেখবে তোমার রোজ চলতে থাকবে, খারাপ অভ্যেস ওদের মধ্যে এটা ইনবিল্ট হয়ে যায় ছোটবেলা থেকে। এই প্র্যাকটিসটা, এই প্রত্যেকদিন মেডিটেশন করতে হবে, প্রার্থনায় যাওয়া, হ্যাঁ ধর্মীয় গ্রন্থ পড়া, তো এটা তো তারা লুপের মধ্যে, যেটা আমরা স্কুলিং এ পাচ্ছি না, এটা তো স্বাভাবিক। তো ওইখানে ওদের মধ্যে আমার মনে হয় যে ডেডিকেশন, হ্যাবিটস গুলো অনেক বেশি মানে ঠিকঠাক হয়, যেটা নর্মাল স্কুলিং এর ক্ষেত্রে আমরা পাই না। তো এইটাই তফাৎ। আর এটা ভালো দিক অবশ্যই, রামকৃষ্ণ মিশনের এই জায়গাগুলোতে সত্যি ভালো। মানে সকালবেলা উঠে তুমি ইনস্টাগ্রাম বা রিল দেখছো, বা সকালবেলা উঠে প্রথম মোবাইল দেখছো, সকালবেলা উঠে তুমি প্রথম ঈশ্বর বা কোনো শক্তির কাছে নিজেকে সমর্পণ করছো, এই দুটোর মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে, এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক কথা। তোমার চোখে কি মনে হয় মানে এখনকার শিক্ষা অবস্থায় কোন জিনিসটা ড্রব্যাক আছে? দুদিকেই ড্রব্যাক আছে, ছাত্র শিক্ষক।
কিরকম? প্রথম কথা হচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্কটা আজকে সেই জায়গায় নেই। এটার জন্য শিক্ষকদেরও দায় নিতে হবে, ছাত্রদের তো নিতেই হবে। আজকে একটা শিক্ষক যদি মারেন, এখন তো বেতের প্রচলনই নেই, স্কেল দিয়ে বা হাত দিয়েও যদি মারেন, স্কেলও ওটাই কিনা জানি না, ছাত্ররা তার গার্জিয়ান মারফত থানায় গিয়ে কমপ্লেন করে দিচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে নাকি। আমি তো শুনেছি আমার বাবা মা ঠাকুরদাদের কাছে এত বেতের বাড়ি খেয়েছি কেউ কোনোদিন অজ্ঞান হয়নি। আসলে অজ্ঞানটা সে কিন্তু মারের জোরে হচ্ছে না, সে একদম মানে নিজের এত মানে ইগোতে হার্ট করছে, সে ভাবছেই না একজন শিক্ষক আমাকে মেরেছেন, বেশ করেছেন মেরেছেন। এই জায়গাটা কিন্তু ছাত্ররা দিচ্ছেন। আর সেই সম্মান, মিউচুয়াল যে রেসপেক্ট, সেটা কমে গেছে ছাত্রদের, ছাত্ররাও টিচারদের করছেন না, টিচাররাও ছাত্রদের করছেন না। এটাও কিন্তু কারণ এই শিক্ষা ব্যবস্থায় না সবাই আমরা খুব না একটা কমার্শিয়াল এরাতে আছি, একটা প্রচন্ড কমার্শিয়াল সবকিছু। আসলে শিক্ষা কমার্শিয়ালাইজড হয়ে গেলে না, স্বাস্থ্য কমার্শিয়ালাইজড হয়ে গেলে না খুব সমস্যা। বাকি তুমি সবকিছুকে কমার্শিয়ালাইজ করতে পারো, মানে সবকিছু দিকে একটা দায় সারা মানে ব্যাপার চলে এসছে কমার্শিয়াল। মানে আমি শিক্ষক পড়াচ্ছি, আমার মাস গেলে মাইনে পেয়ে গেলেই হলো, আমি একটা চাকরি করি, মাস গেলে মাইনে পেয়ে গেলেই হলো। স্টুডেন্ট তার লক্ষ্যটা কি? তার লক্ষ্যটা আমি এখান থেকে পাশ করে বেরোবো, হায়ার স্টাডিজ ভালো জায়গা থেকে করবো, একটা ভালো জায়গায় চাকরি করবো, টাকা ইনকাম করবো। তো লক্ষ্যটা কিন্তু আমি ভালো মানুষ হব, আমি ভুল করব, 100 বার ভুল করব, কিন্তু ভুলটাকে ভুল স্বীকার করা, এটা আজকালকার সময়ের যারা শিক্ষক হচ্ছেন, যারা ছাত্র হচ্ছেন, কারোর মধ্যেই এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি না। মিউচুয়াল মানে আত্ম অনুসন্ধানের যে প্রচেষ্টা, সেটা হচ্ছে না। দিনের শেষে শুধু আমার ব্যাংকে কত টাকা ঢুকলো সেটা আমাদের লক্ষ্য। আরে এটা তো লক্ষ্য হতে পারে না মানুষের জীবনে। আমি যে এত বড় বড় কথা বলছি ব্যাপারটা না, আমারও কোথাও গিয়ে লক্ষ্য এটাই হয়ে যাচ্ছে দিনের। টাকা ইজ ইম্পর্টেন্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু পৃথিবীতে সব থেকে সুখী মানুষ কে জানো তো? সব থেকে সুখী মানুষ, যেটা তুমি আমি কেউ নই, এটা প্রমাণিত যে আমরা সুখী নই। কেন বলো তো? যে মানুষটার কোনো চাহিদা নেই। না, যে মানুষটা আগে পৃথিবীতে সুখী মানুষের সংখ্যা বেশি ছিল, এখন সুখী মানুষের সংখ্যা কমে গেছে। কি দেখে বুঝবে জানো তো? তুমি দেখো তো, তুমি আমি বা আমাদের এই ফ্লোরে যারা যারা আছে, তুমি একবার জিজ্ঞেস করো তো, কেউ সকালে উঠে আরামকে দ্বারা বা চেয়ারে বসে চা খেতে খেতে পেপার পড়ার সময় অবকাশ আছে কিনা? নেই। তার মানে তুমি আমি সুখী নই। আগে তুমিও বড় হয়েছো, আমিও বড় হয়েছি, আমরা কাছাকাছি জেনারেশন। তুমি নিশ্চয়ই দেখেছো তোমার বাবা কাকারা কি করতেন। সকালবেলা উঠে প্রথম কি হতো? একদম ঠিক। বাড়ির লোকেরা বসে চা খেত, তারপর একটু বাজারে গেল, রিল্যাক্স করলো, একটু পেপার পড়লো, ঠিক আছে? এই জিনিসটাই তো নেই। তার মানে আমি তুমি সুখী নই, এটা সুখী মানুষরা করতে পারে। আমি সুখী নই, তুমি সুখী নও, এটা তোমার আমাদের অ্যাডমিট করতে হবে। এই জেনারেশনটা সুখী নয়, কারণ এই জেনারেশনটা সকালবেলা উঠে আমরা ইনস্টা বা ফেসবুক ফিডে দাঁড়িয়ে নিউজ দেখছি, আমরা সবাই করছি। এটা ভয়ঙ্কর দিক মলয়। আমি জানি এটা ভয়ঙ্কর দিক, কিন্তু আমিও শুধরাতে পারছি না নিজেকে। মানে আমি জানি না শুধরানোর উপায় কি। আমি কিন্তু রিসেন্ট টাইমসে নিজেকে কিছুটা ইয়ে করার জন্য আমি নিজে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সরে এসেছি। মানে ইনফ্যাক্ট কিছুদিন আগে এমন হয়েছিল যে আমি এরকম মানে 7 দিনের জন্য এই অ্যাপগুলো অফ করে রেখেছিলাম। হ্যাঁ, একবার আমি পুরো ফেসবুক ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে গেছি, শুধু হোয়াটসঅ্যাপটা ইউজ করছি। কারণ আমি বুঝতে পারছি অ্যাডিকশনটা খুব হারে বাড়ছে। মানে এটা আমার জীবনের সুখ আরো বেশি করে কেড়ে নিচ্ছে। আমি হিউম্যান টাচ থেকে দূরে চলে যাচ্ছি। আজকে কি অদ্ভুত জিনিস দেখা যায়, ফেসবুক ফিডে মা কালীর ছবি এলে লোক এরম ভাবে প্রণাম করে নেয়। এটা বাস্তব, এটা একটা ভয়ঙ্কর দিক। মানে আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে ঈশ্বরকে, একটা মূর্তিকে আমি ডেডিকেশন দেখাতে পারলাম না। হ্যাঁ, কারণ মন্দিরের সামনে দিয়ে যখন পাস করছে তখনও তো হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা মা কালীর ছবি ধরো পেলাম, ফেসবুকে আমি প্রণাম করছি 3 বার। এটা বহু মানুষকে দেখেছি। কি অদ্ভুত না? এটাই বলছি। তো আস্তে আস্তে আমাদের আবার এই আবার না পুরোনো একটু ইয়েতে ফিরে যেতে হবে, একটু রিলটাকে ব্যাকওয়ার্ড করতে হবে। আসলে কি করে ব্যাকওয়ার্ড হবে, রিওয়াইন্ড হবে কি করে, সেই ধৈর্যটাও তো আমাদের নেই। আগে তুমি দেখেছো ওই যে ইয়েগুলো ছিল, কি বলে, আমাদের গান শুনতাম, ক্যাসেট প্লেয়ার, ক্যাসেট তো ছিলই। তারপর ওই যে এলো না ওয়াকম্যান, সব আমরা রিলকে রিওয়াইন্ড করতাম। যেগুলো ভালো ছিল সেগুলোকে রিওয়াইন্ড করা সময় লাগতো, ধৈর্য লাগতো, ফিতে গোটাতে হতো, খুলতে হতো। সেগুলো তো এখন নেই। সমস্তটাই তো চলে গেছে না, মানুষের ধৈর্য চলে গেছে, আমাদের ধৈর্য তো। মানে আমি আবারও তোমার চ্যানেলের মাধ্যমে বলছি, আমি এই কথাগুলো বলছি, আমি রিয়েলাইজেশনে আছি, কিন্তু আমি শুধরাতে পারিনি নিজেকে। রিয়েলাইজেশনটা আছে, আমি চাই সবাই মিলে আগে রিয়েলাইজ করি, করতে করতে আশা করি একটা সময় গিয়ে আবার শুধরানো শুরু হবে।
এটার জন্য তোমার কি মনে হয়, মানে একটু স্পিরিচুয়াল বই পড়া উচিত বা একটু রিডিং ইয়েটা বাড়ানো উচিত? হ্যাঁ, রিডিং তো বেশি। আরে কোথায় তুমি কি রিডিং বাড়াবে এখন? কিন্তু পথের পাঁচালীকে বই মেলায় তো উপচে পড়া ভিড় হয়। আরে সবই তো ওই তো ইনস্টার ফেসবুকের জন্য। ইনস্টার ফেসবুকে ট্যাগ করতে হবে উইথ, আর বললাম না তোমার চ্যানেলের মধ্যে এতজন আদার্স আর কি। তুমি ভাবো না যে জেনারেশন পথের পাঁচালীকে অনুবাদে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুবাদে পড়ছে, আমি বাংলায় দাঁড়িয়ে বলছি, যেখানে যার ভাষা তারা রবীন্দ্রনাথকে জানতে অনুবাদে পড়তেই হবে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে বলছি, আমার মাটিতে দাঁড়িয়ে বলছি, যেখানে রবীন্দ্রনাথ এবং পথের পাঁচালীকে অনুবাদে পড়ায়, তুমি বলো তো পথের পাঁচালীর ওই গ্রামের বিবরণী তুমি ইংরেজিতে পড়ে সেই স্বাদটা পাবে? আর অথবা অডিও স্টোরিজে শুনছো, তুমি সেই স্বাদটা পাবে? বইয়ের মধ্যেই যে মেঠো গন্ধ, ধরো বাইরে হালকা বৃষ্টি পড়ছে, মানে এখন বর্ষার সময় হালকা বৃষ্টি পড়ছে, ছোটবেলায় আমরা যেতাম একটা বনভিটার কাপ হাতে বা একটা কমপ্লান খেতে খেতে, বা আমাদের মতো যারা একটু পাকা ছিল রচা খাওয়া শুরু করে দিয়েছিল, রচা খেতে খেতে এই গল্পের বইটা পড়ছে, মানে অরিজিনালটা, সেই গন্ধটা সে কোথায়? তাহলে তুমি কি করে করবে? এবং ছোটবেলায় মনে আছে তখন আমাদের যে আনন্দ মেলা শারদীয়া বেরোতো, আনন্দ মেলা বেরোতো, শুকতারা একটু বড় হতে হতে আমাদের এখানে 19-20 আসতো, 19-20। টিনেজের এখন কি সেন্টিমেন্ট? এখন টিনেজ মানেই তো হোটেল নয়, নাইট ক্লাব নয়, পার্টি। এই যে সেনসুয়াস, আমি আনকাটি বলছি, যে এই যে সেনসুয়াস বা সেক্সুয়ালিটি, এই 19-20 পরে যে মজাটা পাওয়া, 19-20 ওপরে কাভার স্টোরিতে একটি মডেলের ছবি দেওয়া থাকতো আরো একটু হট ড্রেস পরে, সেটাই আমাদের কাছে সেনসুয়াস বা সেক্সুয়াল। এবং বাড়িতে ওই লুকিয়ে রাখতো। আমার মনে আছে মলয়দা, আমি যে সময়টা বড় হচ্ছি, প্রথম আমার সিনেমার মধ্যে বড় রাজ, তারপর এলো হচ্ছে ওই সময়টাতে এলো মার্ডার। এটা মার্ডারে ইমরান হাশমি মাল্লিকা শেরওয়াত রুফটপে বসে চুমু খাচ্ছে, ওটা লুকিয়ে গানটা কখন দেবে বিগে উঠতে আমাদের দেখতে হতো ওই সময়টা। এখন তুমি একটা সিনেমার গান বা একটা সিনেমা দেবে, এটা কোনো ব্যাপার? তাই তো, মানে এমন আমরা সময়কাল, ব্যাপারটা হচ্ছে ঠিক আছে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল, এটা আমি অস্বীকার করি না, কিন্তু তুমি যেটা বলছো যে স্পিরিচুয়াল বই পড়া, ভালো গল্পের বই পড়া, এটা খুব 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 ইম্পর্টেন্ট। আমাদের সবটা হারিয়ে গেছে, আমরাও হারিয়ে ফেলেছি, মানে তুমি আমিও হারিয়ে ফেলেছি। তুমি আমি কটা বই পড়ি এখন দাঁড়িয়ে? বা চিঠি লেখা, দেখো চিঠি লেখার সাথে আমার প্রচুর প্রচুর সেন্টিমেন্ট আছে। মানে আমি বহু বড় বয়স পর্যন্ত চিঠি লিখেছি, এবং চিঠিটা পরে ওই পোস্ট অফিস থেকে পোস্ট করতে না বলে মেলের মাধ্যমেও চিঠি ফরম্যাটে হয়তো কাউকে কোথাও পাঠিয়েছি। তো সেই জিনিসগুলোই তো হারিয়ে গেছে। আসলে ধৈর্যটাই এই জেনারেশনের নেই, এবং আমরা না কোথাও এই সময়ের সাথে কোপ করতে গিয়ে আমরাও যারা এগুলো করে বড় হয়েছিলাম আমরাও হারিয়ে ফেলেছি। তুমি আমিও বই পড়ি না এখন দাঁড়িয়ে, লেখালেখিটাও হয় না, কিছুই হয় না। আর আবার লিখবে কি? তুমি তো চ্যাট জিপিটিতে বলে দিচ্ছ, তারা তোমার ভাবনা ধরে নিচ্ছে। তুমি কি বলবে? মোবাইলে আগে টাইপ, এখন টাইপও করতে হয় না, অডিও রেকর্ডিং এ বলে দিলে তারা নিয়ে নিচ্ছে, সেটা টেক্সট ফরম্যাটে চলে আসে। তাহলে তুমি লিখবে কি? পেন তুমি বলতে পারবে তোমার বাড়িতে কটা পেন আছে? হ্যাঁ, আগে আমরা গুনতাম, আর কেউ একটা ভালো পেন গিফট দিলে সেটা মানে সারা বছরের একটা সম্পদ ছিল যে পেন দিয়েছে। পেন, আমি তো পেন কবে ইউজই করি না। আমার বাড়িতে হঠাৎ করে যদি কেউ বলে, এবং আগে বেরোলে বুক পকেটে একটা পেন লাগবে, হ্যাঁ, এখন ওটার প্রয়োজন। কেউ যদি বলে একটা কাগজ দে, হাতের সামনে কাগজ খুঁজতে হয় এখন। ঠিক কথা, সব তো একটা ডিজিটাল হয়ে গেছে। তো এইটা একটা ভয়ানক দিক। আমার মনে হয় যে সবার একটু রিয়েলাইজেশন আমরা করি, এমন একটা দিন হোক না মলয়দা, যে সবাই মিলে আমরা ডিজিটাল ওয়ার্ল্ড থেকে দূরে থাকবো। এটা অ্যানাউন্স করুক না সরকার, অ্যানাউন্স করুক না এটা সরকার, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, যেই করুক, এটা অ্যানাউন্স করুক যে একটা দিন এ ভারতবর্ষে বা এ বাংলায় যে অ্যানাউন্স করবে ডিজিটাল সব বন্ধ। ঠিক আছে, এটা করুক না, দেখি না কেমন হয়। অনেক বাড়িতে হয়তো খাটের নিচ থেকে সেই পুরনো রেডিওটা আবার বেরোবে, যদি গায়ে কাটা দিল, তুমি এটা বললে গায়ে কাটা দিল পুরো। আচ্ছা বলো তো, এই রেডিও থেকে মহালয়া তো একটা স্পিরিচুয়াল, এটা মানতে হবে। মহালয়াটা অবশ্যই সাংঘাতিক, মানে তর্পণ এবং মহালয়া দুটো একসাথে। তর্পণ যে স্পিরিচুয়াল ব্যাপারটা, মানে তার সাথে মহালয়া এই প্যারালাল ক্যাটালিস্টের কাজ করে আর কি, মহালয়াটা মারাত্মক। তো সেই জায়গা থেকে মহালয়া, এখন তো আগে ছিল 4টে রেডিও, মানে মা বাবা বকা দিত মহালয়া ঘুম থেকে না উঠলে ছোটবেলায়, মহালয়া শুনতেই হবে। এখন তুমি ভাবো মহালয়া 7:30 শুনে নিলেও তো হবে, ইউটিউবে যাচ্ছে 7:30 শুনে, দুপুরবেলা মহালয়া আছে। তুমি শরৎকালের ওই সময়টা, মানে পুজোর আগটা, বা অন্য কোনো সময় মহালয়া শোনো আর ওই সময় মহালয়া শোনো, তুমি দেখো দুটোর মধ্যে তফাৎ আছে অনেক। তার মানে পরিবেশ কথা বলছে, পরিবেশ মানেই তো একটা স্পিরিট, নেচার তো একটা স্পিরিট, সেটা কথা বলছে। তাহলে তুমি মানে অন্য সময় সেই ফ্লেভারটাই তো পাচ্ছ না। একদম দাদা ঠিক বলেছো। আর সেই জন্যই কি তোমার মনে হয় যে আস্তে আস্তে আমরা মানে মেমোরির শক্তিটা কমছে? মানে আজ কিন্তু দেখো
হুট করে নাম অতটা মনে রাখা যায় না, বিশেষ করে মোবাইল নাম্বার তো মানে ফোন বুক ছাড়া কিন্তু মাথাতেই থাকে না, যেগুলো কিন্তু আগে থাকতো। মানে একদম একদম সঠিক। শুধু ফোন বুক কেন, তুমি আমাকে একটা কথা বলো তো, কোনো জায়গায় যদি আগে যেতে, আজকের ছেলেমেয়েরা রাস্তাঘাট চেনে না ঠিক করে। কেন চেনে না? মাথাটা তুলে দেখে না তাই। একটা একটা কারণ, আরেকটাও কারণ আছে, এটা তো খুব ইম্পর্টেন্ট। গুগল বলে দিচ্ছে, গুগল বলে দিচ্ছে, তাকে তো খুঁজতে হচ্ছে না। আগে ধরো আমি একটু মফস্বলের ছেলে, এখন ওটা মফস্বল নেই, মধ্যমগ্রাম এখন তো বড় জায়গায় হয়ে গেছে। কলকাতায় আসলে বাবা বা মামাদের বা মাকে কিছু জিজ্ঞেস করলে এক কথায় বলে দিত, এই তো এইটা স্ট্রিট, এখান থেকে বাদিক নিবি, একটা মিষ্টির দোকান পড়বে, ওখান থেকে ডান দিক নিবি, পেয়ে যাবি লোকেশনটা। এটা আমরা কাউকে বলতেই পারবো না। আমাদেরকেও জিজ্ঞেস করলে কোথায় যাব, গুগল ম্যাপটা পাঠিয়ে দিচ্ছি, এখানে চলে আসি, এসে আমরা লোকেশন পাঠিয়ে দিলাম, তো এইটা তো একটা সমস্যা বলা যায়। তো এইটাই তো আমাদের মেমোরি কমে যাচ্ছে, আমাদের কোনো কিছুকে পরখ করার ক্ষমতা কমে যাচ্ছে। এবং তুমি যেটা বললে সত্যি, আমরা তো রাস্তাই দেখি না, আমরা তো জানি না আমার বাড়ির সামনে একটা দোকান আছে, বা আমি যেখানে অফিসে যাই সেখানে দোকান আছে, সেটা আমি বলতেই পারবো না, কারণ ওই মোবাইল কল করতে করতে ঢুকছি, মোবাইল কল করতে করতে বেরোচ্ছি, এমনকি রাত্রিবেলা কিছু লাগলে ব্লিঙ্কিট করে নিচ্ছি। তাহলে আমাদের এই মেমোরাইজ করার ক্ষমতাটা, এই যে এখন, আগে ডায়েরিতে ফোন নাম্বার তুলে রাখা হতো, ডায়েরি দেখে দেখে বের করে করে ফোন করতাম, এখন তো গুগল ব্যাকআপ আছে, কোনো চিন্তা নেই, তো চলে গেলে নতুন মোবাইলে আবার এই নাম্বারগুলো চলে আসে। সেই জন্যই কি আস্তে আস্তে আমরা আমাদের প্রতিবেশীদেরও কম চিনছি, মানুষই মানুষকে কম চিনছি। তুমি তোমার প্রতিবেশী তো সেকেন্ডারি গো, প্রাইমারি বলো তো, তুমি তোমার বাড়ির লোককে কতটা চিনে উঠতে পারছো এখন, তোমার বাড়ির লোক তোমাকে কতটা চিনে উঠতে পারছে এখন। আমাদের ক্রাইসিসটা কোথায়? আমরা প্রত্যেকে তো এই ক্রাইসিসে ভুগছি। বাবা ছেলের সম্পর্ক ভালো নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই, ক্রাইসিসে আসছে। সব থেকে পবিত্র সম্পর্ক যেটা সন্তানের সাথে তার পিতা মাতার, সেটা ক্রাইসিসে আছে। কেন? কারণ আমরা একে অপরকে তো জানতেই পাচ্ছি না, সময় দিচ্ছি না বলে। সময় দিচ্ছি না, এবং সবাই কাজ, কমার্শিয়ালাইজ দুনিয়া এবং মোবাইলে ব্যস্ত। তার থেকেও বড় কথা, ছেলের বা মেয়ের বা উল্টো দিক থেকে ছেলে মেয়ে বাবা মার ক্ষেত্রে বলছি, তাদের অনুভূতি দেখে আমরা কিছু বুঝতে পারছি না। আমরা স্টেটাস দেখে হয়তো কখনো জিজ্ঞেস করছি, কিরে তোর কিছু হয়েছে? আমার বউয়ের সাথে যদি কিছু হয়, ধরো মন খারাপ একটা স্টেটাস দিলাম, তখন আমার মা জিজ্ঞেস করবে যে কিছু হয়েছে কি, এরকম একটা স্টেটাস দেখলাম, কারণ একে অপরের সেই ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি না তো। এবং আমরা তো আগে তো চোখ দেখলে বুঝতে পারতো। আমার মনে আছে তখন ছোটবেলার কথা, মানে আমি কলেজ লাইফ যখন শেষ করছি, তখনও এত হোয়াটসঅ্যাপের প্রচলনটা হয়নি, তো এই কথা কথা স্টেটাস দেওয়ার ব্যাপারটা হয়নি। আমার কলেজের সাথে খুব আত্মিক সম্পর্ক ছিল, এটা আমার ঘরই হয়ে উঠেছিল। সেখান থেকে যখন আমার ফেয়ারওয়েল হয়, আমি বাড়িতে এসে রাত্রিবেলা খেতে বসে কেঁদেই যাচ্ছি, ঠিক আছে, যে আমি কলেজে আর যেতে পারবো না, এতটা বন্ধন ছিল। এই বন্ধু বান্ধবকে আর রোজ পাবো না। এখন তুমি বলো তো, যে কোথাও তুমি যে সার্কেলে আছো, এই অ্যাটাচমেন্টটাই তৈরি হবে না, কারণ আমরা তো সেই কথাটাই বলছি না একে অপরের সাথে। আমরা তো মন খুলে আমাদের অনুভূতিগুলো একে অপরে জানতেই পাচ্ছি না। মানে সেই জন্যই কি শোলের জয়বীরু আর ফিরে আসছে না। আর তুমি এমন এমন কয়েকটা প্রশ্ন করছো, এগুলো গায়ে কাটা দিচ্ছে, এগুলো তো সেন্টিমেন্ট। জয়বীরু ফিরে আসছে না, অপু দুর্গা ফিরে আসছে না, কোথায় ভাই বোনের মধ্যে এই সম্পর্কটা আছে বলো তো? আর আমরা সেই সম্পর্কটা পাচ্ছি না। যদিও তুমি তোমার একটা ছবিতে অপু দুর্গাকে তুমি ফিরিয়ে এনেছো। হ্যাঁ, অপু দুর্গাকে ফিরিয়ে এনেছি। তো এগুলো কি বলবো, ওই যে আমি তোমাকে বারবারই বলছি, আমি রিয়েলাইজ করি, আমি হয়তো সেকেন্ড স্টেজে পৌঁছেছি, ভুলটা থেকে রিয়েলাইজেশন এসেছি, ক্রাইসিসগুলো খুঁজে পেয়েছি, ক্রাইসিসটা থেকে যে বেরিয়ে আসার উপায়, সেটা এখনো খুঁজে পাচ্ছি না। আমি খুব হেল্পলেস এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা সত্যি কথা। হয়তো খুঁজে পেয়ে গেলে আমি খুব খুশি হব, যে ঠিক আছে, আমরা সেই পথের প্রান্তে সুদূর গায়ে আর বিকালবেলাটা কাটাই না। ততক্ষণে বিকালবেলায় মনে হয় ঠিক আছে, আমি ফেসবুকে চ্যাট করে নিই, ইনস্টাগ্রামের 10টা রিল দেখে কখন সন্ধে হয়ে গেছে, কখন রাত হয়ে গেছে, রিল দেখতে দেখতে বুঝতেই পারোনি। কিন্তু এই যে পরন্ত বিকালে সূর্য ডুবছে, তারপর অন্ধকার নামছে, এই সেন্টিমেন্টস, এগুলো তো পুরোটাই এই ডিজিটাল দুনিয়াটা কেড়ে নিল। ছোটবেলায় রচনা আসতো যে বিজ্ঞানের সুপ্রভাব আর কুপ্রভাব, তখন শুধু পড়ার জন্য বোঝা, তখন বিজ্ঞান একটা বড় ব্যাপার, নতুন নতুন জিনিস আসছে। কিন্তু এই যে ভয়ঙ্কর দিক হয়ে যাবে, সেটা তো তুমি কেউ রিয়েলাইজ করিনি। কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রিয়েলাইজ করতে হবে, নইলে তুমি হিউম্যান টাচ আর নেই। আজকে আমি জানি যে পেশেন্ট নার্সিংহোমে ভর্তি থাকলে, তার বাবা ধরো ভর্তি আছেন, বয়স্ক বাবা, ছেলে মেয়ে দেখতে আসার সময় নেই, তাকে একটা আর্টিফিশিয়াল হাত দিয়ে দেওয়া হয়। ভাবো তো কতটা যন্ত্রণা। সে ওটাকেই ফিল করছে, তার ছেলে
বা মেয়ে, আমি জানি আমার এরকম যে পরিচিতের ক্ষেত্রে হয়েছিল, তার ছেলে বিদেশে থাকেন, আসতে পারেননি, ওই যে কমার্শিয়ালাইজ দুনিয়া, তো বাবা ওই আর্টিফিশিয়াল হাতটাকে ধরেই ভাবছে তার শেষ সময় তার ছেলে তার পাশে আছে, ছেলের পালসটা যে পাচ্ছে, পালসটা আছে। মানে বিজ্ঞান তো তৈরি করে দিয়েছে, কিন্তু বিজ্ঞান যেটা কেড়ে নিচ্ছে সেটা তো মানে আমি জানি না এটা। আচ্ছা, এই জন্যই কি আজ থেকে 25 বছর আগে কোনো একটা রাজনৈতিক দল কম্পিউটারকে আসতে বারণ করেছিল? অসম্ভব ভালো প্রশ্ন করলি। আমি একদম দৃঢ়ভাবে কমিউনিস্ট, মানে সিপিএম বিরোধী, কমিউনিজম বিরোধী নয়, সিপিএম বিরোধী। আমি এত ভালো প্রশ্ন, আমি বহু পলিটিক্যাল ডিবেট বা পর্যায়ে গেছি, এইটা আমি কোনোদিন ফিল করিনি। থ্যাংক ইউ এই একটা প্রশ্ন করার জন্য। আমি জানি না, আমি এক্ষেত্রে বলতে পারি তুমি বলতে মানে মানে আমি যদি প্রকৃত সিপিএম বিরোধী কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হিসাবে কথা বলি, মানে ম্যাক্সিমাম লোকই তোমাকে তখন ডিরেক্ট চার্জ করে বলবি তুমি কি সিপিএম করো নাকি ভাই, ঠিক আছে? একদম না না, আমি বলছি ডিরেক্ট চার্জ করবে, কিন্তু আমি এই প্রশ্নটার মাহাত্ম্য বুঝলাম। আমি বোধ হয় না সেই বোঝে, তারা আবার অন্য কিছু ভেবেছিল হয়তো, কিন্তু যদি সেই ভাবনাটা, এই যে তোমাকে বলছিলাম, একটা দিন মর্যাদা অঙ্গীকার করি আমরা, সপ্তাহে 2 দিন করে চলো, যদি রাষ্ট্র না করতে পারে আমরা করি, সপ্তাহে 2 দিন আমরা ডিজিটাল কিছু ইউজ করবো না। পারবে তুমি? তুমি তোমার শ্রোতে বলো, পারবে তুমি? ডেফিনেটলি চেষ্টা করব। পারবে না কেন বললো? তোমার অল্টারনেট ভিউয়ে তোমাকে দেখতে হবে কটা সাবস্ক্রাইবার হলো। পারবে না, আমিও পারবো না। না, অন্তত আমি চেষ্টা করবো, আমার টিমকে বলবো সেটা ফলো করতে। হ্যাঁ, মানে এটা যদি আমরা একটা ওই রোলিং এ করতে পারি, যে তোমার টিমের মধ্যে 2 জন এই দিন অফ রাখবে, 2 জন, শুধু তুমি করলে হবে না, তোমার দায়বদ্ধতা জন্মায় যে আরো 5 জনকে ঠিক কথা অ্যাড করা, আমার দায়বদ্ধতা জন্মায় 5 জনকে অ্যাড করা। যদি এটা আমরা করতে পারি, আমি তোমাকে বলছি, আমার বিশ্বাস, আমি জানি না হবে কিনা, মানে বিশ্বাস যে আগামী দিন আমরা আরো সুন্দর সুস্থ থাকতে পারবো। রাতারাতি তো কোনো নেশাই কাটানো যায় না, কোনো অভ্যেসই কাটানো যায় না। আমি বলতে পারবো না যে 7 দিনই বন্ধ করে দিই, কিন্তু একটু আগেই তোমার টিমের একজনের সাথে কথা হচ্ছিল আমার ব্রেকে, তো তিনি বলছে কেন আগেকার দিনে কি আমরা মেলে পাঠাতাম না? যদি সিনেমার কিছু পাঠাতাম আমরা মেলে পাঠাতাম না? তো মেলে পাঠাবো, মেল তো আছে, তাহলে হোয়াটসঅ্যাপ কিসের দরকার? হোয়াটসঅ্যাপ না হলেও চলে, আর দরকার হলে ফোনে ফোনে কথা বলে নেবে। তো এইটা তো একটা ভয়ানক, আমি বারবারই বলছি এই, এবং এটা থেকে সুরাহা কি? সুরাহা কি? আধ্যাত্মিকতা কিন্তু একটা সুরাহা, আধ্যাত্মিকতা কিন্তু একটা সুরাহা, এটা ঠিক। আধ্যাত্মিক বা ধর্মটা কি? ধর্মটাকে আমরা অনেক বড়ভাবে ব্যাখ্যা করি। তুমি তো একটা চ্যানেল খুলে এখন ধর্মীয় বা এইসব নিয়ে আলোচনা চেষ্টা করছো, একদম, কিন্তু আমরা ধর্মের একদম সরলীকরণটা নিজেরা কেউ ধারণ করতে পারিনি। সেটা হচ্ছে ধর্ম মানে যা আমরা ধারণ করছি, এটাই আমার ধর্ম, ঠিক আছে? তো আমরা এইগুলোকে, এই যে ভয়ানক সময় আমরা দাঁড়িয়ে আছি, সেগুলোকে আমরা ধারণ করতে পারছি না। এগুলোকে যদি আমরা একটু ধারণ করি বা দূরে রাখি এগুলোকে, আমার মনে হয় পৃথিবী এবং সুন্দর হবে। এবং আমরা অনেক কিছুর জন্য লড়ছি পৃথিবীতে। ভারত লড়ছে পিওকে দখল করার জন্য, পাকিস্তান লড়ছে ভারতকে শেষ করার জন্য, ইসরায়েল লড়ছে, আমেরিকা লড়ছে, রাশিয়া লড়ছে, কিন্তু আমরা কেউ লড়ছি না যে আমাদের এই হিউম্যান টাচটাকে ফিরিয়ে আনার জন্য। আবার কি হয়েছে, একটা জীবনে তুমি যখন চলে যাবে, আমি যখন চলে যাবো, এই রিয়েলাইজেশন গুলো খুব হয়, কিন্তু খুব আফসোস হচ্ছে এখনো করে উঠতে পারলো না। অনেক কথা বলা হলো না, বহু কথা বলা হলো না। ওই যে তুমি বলছিলে যে যখন ডিজিটাল একদিন যদি অফ থাকে সবকিছু, তুমি হয়তো অনেক কথা, অনেক পুরনো বই, অনেক দিনের, হয়তো বাবা চলে গেছেন, বাবার ডায়েরিতে কিছু লেখা আছে, পড়ে ওটা হয়নি, সেগুলো আমার মনে হয় অন্তত বাড়ির পুরনো ফ্যামিলি অ্যালবামটা অন্তত খুলে দেখতে ইচ্ছা, অ্যালবামটা খুলে দেখতে ইচ্ছা করবে। দ্বিতীয় কথা, আচ্ছা বাড়ির দলিল আমরা কজন দেখি, কিভাবে লেখা ছিল, ঠিক আছে? পুরনো দলিল, এটা সেন্টিমেন্ট, দাদু বাবাকে দিয়ে গেছেন, বাবা লিখে গেছেন ছেলে মেয়েদের নামে, ব্যাপারটা আর কি। তো এই জায়গাগুলো আমার মনে হয় আধ্যাত্মিকতা দিয়ে অনেকটা ধর্মের কাছে নিয়ে যাওয়া যাবে। এটা মানে রামকৃষ্ণ মিশনের একটা বিখ্যাত গান আছে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগিও না। আমার অত্যন্ত প্রিয় গান, মানে কথাগুলো তোমাকে আরেকবার রিপিট করছি, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগিও না। এমন কিছু আমার মধ্যে ডেভেলপই করো না যেটা তোমাকেই আমি হারিয়ে ফেলছি, হিউম্যানকে আমরা হারিয়ে ফেলছি। তো আমরা তো এইগুলো করে মানুষের জায়গাগুলোকে হারিয়ে ফেলছি না, এবং এটা না একটা বলা যায় একটা লুপ। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আমার সেদিন একটা জিনিস দেখলাম রাস্তার মধ্যে, সেটা হচ্ছে এখনকার ধরে রাখো 3-4 পড়ে, অবশ্যই ভালো ইংলিশ মিডিয়াম, ভালো কনভেন্টে পড়ছে, যার হিউজ টাকা স্যালারি, সেখানকার বাচ্চাগুলোর মধ্যে কিন্তু এই কনসাসনেসটা আছে
আজকে ফাদার্স ডে, আজকে মাদার্স ডে, আজকে এই ডে, আজকে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু তারা কেউ কি তার দাদু বা ঠাকুমার জন্মদিন বলতে পারবে? পারবে না তো। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, বাবার জন্মদিনও ফেসবুক ইনস্টাগ্রাম না থাকলে বলতে পারবে না। ওর ফাদার্স ডে এটা কোথা থেকে জানছে? তুমি ছোটবেলায় জানতে ফাদার্স ডে কবে? আমি জানতাম ফাদার্স ডে কবে, জানতাম না। মাদার্স ডে কবে, ডে এত ডে জানতাম না। আমরা জানছি কোথা থেকে? এটা তো ওই ডিজিটাল। কেন ফাদার্স ডে বা মাদার্স ডে আসার 7 দিন 10 দিন আগে থেকে আমার কাছে বাবার কোনো ডে হতে পারে না। বাবাদের আবার দিন কিসের? মানে আমার বাবাকে যদি আমি জন্মদিনে কেক কাটাতে দিতাম, বাবা আমাকে বকাবকি করতো যে এই জন্মদিনে কেক কাটাতে এসেছিস কি? বাবাদের কোনো দিন হয়? একদম। এবং আমার কাছে বাবার চিত্রটা ফেসবুকে পোস্ট করা নয়, আমার কাছে বাবার সিগনিফিকেন্স। সত্যজিৎ রায়ের ছবিতে অপুর সংসারে শেষ সিনে ছেলেকে কাঁধে করে সৌমিত্র চট্টোপাধ্যায় যখন যাচ্ছেন, এটা আমার কাছে বাবা ছেলের দৃশ্যায়ন। ঠিক আছে, হ্যাপি ফাদার্স ডে, বাবার সাথে একটা কাঁধে দাঁড়িয়ে ছবি তুলছি এবং সেটা অন্য কেউ বা পুরনো একটা ছবি আর্কাইভ থেকে বার করে আনছি, এবং ওটা একটা পাশ্চাত্য দেশের আগমন। দেখো, প্রত্যেক দেশের একটা সংস্কৃতি থাকে, ভিত থাকে। আমাদের দেশে জন্মদিন মানে আমার বাংলায় মাটির কাছে পায়েস, ধান দুব্য দিয়ে আশীর্বাদ। কোথায় মা এবার লাস্ট জন্মদিন পায়েস করেনি তো, কি একদিন মায়ের সাথে আমার কথা কাটাকাটি হচ্ছে, তারপরে মা ছেলের যা হয়, বাবা জন্মদিন তো পায়েসও করে। আমার খারাপ লেগেছিল যে মা পায়েস করে, কিন্তু মায়ের উত্তরটা শুনে আমার আরো বেশি খারাপ লেগেছে যে আমার খারাপটা খারাপই লাগা নয়। মা বললো, তুই জন্মদিনে থাকিস কখন বাড়িতে? মাঝরাত থেকে বন্ধুরা আসে, সকালবেলা এখানে লাঞ্চে যাস, রাত্রিবেলা এদের সাথে পার্টি করিস। তাহলে তুমি ভাবো, আমার খারাপ লাগলো মা পায়েস করেনি। আজকের জেনারেশনে খারাপটাই লাগবে না, তারা পায়েস নিয়ে প্রশ্নই তুলবে না, কারণ তারা ছোটবেলা থেকে পায়েস খেয়ে বড়ই হয়। তাদের টার্গেট কটা কেক কাটবো, কটা ছবি আমি আপলোড করব। তো আমিও করেছি মলাদা, এই যে রিয়েলাইজেশন। আমি আমার জন্মদিন হই হুল্লোড়, যেহেতু আমি একটা পাবলিক সেক্টর বিলং করতাম, বড্ড হই হুল্লোড় করে লাস্ট বার্থডে আমি জানি একদিনে আমি 36টা কেক কেটেছি, যেটা আমার বাড়ির বড় হওয়ার সাথে একদম পরিপন্থী। কেন আমার বাড়িতে কেক কাটার কালচার জন্মদিনে তোমারও ছিল না। আস্তে আস্তে বড় হতে বাবা বা মা একটা কেক আনতো, একটা কেক কাটা হতো, পরিবারের সবাই রিলেটিভরা আসতো, খাওয়া দাওয়া হতো, ওইটুকু। আমি 36টা কেক কেটেছি, কিন্তু আমি তার পরের বছর থেকে রিয়েলাইজ করেছি যে এটা আমার রাস্তা নয়, এটা আমার রাস্তা নয়। এর থেকে আমি আমার পরিবার নিয়ে সারাদিনটা থাকবো, খাওয়া দাওয়া করবো, সেটা আমার রাস্তা। আমি হয়তো দার্জিলিংয়ে, খাদের ধারের দার্জিলিংটা অঞ্জন দত্তের মতো আমি আমার প্রিয় মানুষকে, আমার বউকে নিয়ে কাটাতে পারি, আমার মাকে নিয়ে আমি শান্তিনিকেতন যেতে পারি, আমার শ্বশুর শাশুড়ি তাদের সাথে কাটাতে পারি। এইটা আমার বৃত্ত হতে পারে, আমার বৃত্ত ওটা নয়। আসলে লাইটস, ক্যামেরা, অ্যাকশন, কমার্শিয়ালাইজ না, এগুলো না, এটা বাইরের আড়ম্বর, পুরোটাই বাইরের। মানে এটা বাড়ি হতে পারে না, ঠিক কথা। হোম ইজ ওয়্যার দ্য হার্ট বিলংস। তুমি আজকে যেখানে পডকাস্টটা করছো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি খুব আনকাট কথা বলছি, তোমার ব্যাক অফ দ্য মাইন্ড চলছে এখানটা রিল কাটা যেতে পারে। তোমার ব্যাক অফ দ্য মাইন্ড চলছে পরের প্রশ্ন কি হতে পারে। আমার ব্যাক অফ দ্য মাইন্ড এখানে দাঁড়িয়ে যখন আমি করছি, যদিও আমি তোমাকে আনকাট বলছি যে এই প্রশ্নগুলো পডকাস্টের উপকারিতা কি আজকে আমি বলতে পারবো, এত মনের কথা বলা হয়নি। আর তুমি আমার খুব প্রিয় মানুষ বলে এত কথা বলছি, অন্য কেউ হলে বলতাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমারও কিন্তু রিয়েলাইজেশন একটা চলছে, এই পডকাস্টটা চলবে তো। তোর আমি তো কোনো পডকাস্ট করি না, আমি পলিটিক্যাল লোক, শিক্ষক মানুষ, ছবির ক্যামেরা পিছনে থাকি, আমরা তো ফ্রন্টাল ফেস নই। পডকাস্ট এগুলো চলছে, কিন্তু এটা বাড়ি হতে পারে না। বাড়িতে তোমার এই চিন্তাটা চলবে না। মা ছেলেকে প্রশ্ন করার সময় ভাববে না সেটার কটা ভিউ হবে। আজকে আমরা নীরব হয়ে যাচ্ছি মলয়দা, ছেলে মায়ের অশান্তি হলো আমরা সবাই চুপচাপ, হাজবেন্ড ওয়াইফের অশান্তি হলো চুপচাপ। আমরা যেটাকে ভাবতাম খারাপ সেটাই আসল ঠিক। আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলি, স্বামী স্ত্রী চিৎকার চাচ্ছে, এই পাশের বাড়িতে শুনতে পাচ্ছে। পাশের বাড়ি আজকে শুনতে পাচ্ছে না বলেই ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। আগে আমার বাবা মা যখন চিৎকার করতো তখন তারা ভাবতো না
পাশের বাড়িতে চিৎকার চলে গেল কিনা, কেউ কারোর মনের কথাটা বলতে পারছে না। চিৎকার করতে বলতো না, কারণ পরশুদিন ওই বাড়িতেও চিৎকার, এটা রিয়ালিটি, এটাই তো বাড়ি, বাড়িতে একসাথে ছাদের তলায় থাকলে টুকোটুকি লেগে থাকবে। আজকে সবাই আমরা এতটা নীরব। ঠিক। হঠাৎ করে আমার খুব অভিমান হলো, আমি ফেসবুকে একটা গান পোস্ট করলাম, স্ট্যাটাস একটা দুঃখের গান দিলাম, একটা দুঃখের গান দিলাম, ঠিক আছে, জিন্দগি कैसी है पहेली हाय कभी तो हंसाए कभी तो रुलाए, ঠিক আছে। কেন এইটা আমরা আজকে সারাদিন ধরো ঝগড়া হয়েছে বউয়ের সাথে বা খুব ক্রাইসিসে আছি, সেই সময় দাঁড়িয়ে রাত্রিবেলা আমরা সবাই মিলে বসে ওই গানটা যদি শুনি একসাথে, ये सफर बहुत ही कठिन है मगर ना उदास हो मेरे हम सफर, 1942 লাভ স্টোরি, আমার অনেক সমস্যার সমাধান হতে পারে। আমি রিয়েলাইজেশনের পথে আছি, কিন্তু আমি আবারও চ্যানেলের মাধ্যমে বলছি, ইমপ্লিমেন্ট করতে পারিনি। যারা সঠিক নয়, যারা বলবে যে উনি কি এগুলো করতে পারেন না, আমি স্পষ্টভাবে বলছি আমি করতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট আমি রিয়েলাইজেশনের জায়গাটাতে চলে এসেছি, করার ইচ্ছেটা আছে। ঠিক কথা। আচ্ছা, এবার তোমাকে একটু সিনেম্যাটিক প্রশ্ন করবো, সেটা হচ্ছে ভূতের রাজা সেই যদি তোমাকে একদিন রাত্রে এসে বর দেয়, কোন 3টে বর তুমি চাইবে? 1, শৈশব ফিরিয়ে দাও, শৈশব ফিরিয়ে দাও, এবং শৈশবের উঠোনটা ফিরিয়ে দাও। আমার বাড়িতে একটা বড় উঠোন ছিল, কিন্তু তখন তো প্রান্তিক চক্রবর্তীর কাছে যে নাম যশ, যে প্রতিপত্তি, সেটা তো আবার পাবে না। দরকার নেই, দরকার নেই, সত্যি দরকার নেই। এখন দাঁড়িয়ে আমি তোমায় বলছি, খুব বেশি বয়স আমার নয়, 35-এর কোটায় দাঁড়িয়ে আমি তোমায় বলছি, দরকার নেই। শৈশবের ওই নিরাপত্তাটা চাই, যে আমি যা করে নিই আমার রাতের খাবারের জন্য ভাবতে হবে না, আমি যা করে নিই সকালের ব্রেকফাস্টের জন্য ভাবতে হবে না, আমি যা করে নিই সব কিছুকে সামলে নেওয়ার জন্য আমার বাবা বা আমার মা, বা আমার ক্ষেত্রে আমি আমার মামাদেরও খুব পেয়েছি, যেহেতু আমার খুব ছোট ফ্যামিলি, মামা বাড়ি আর বাড়ি, এদের হাতগুলো থাকবে। 1, এটা আমি চাই। 2, আমি চাই অনেক কিছু বলা হয়ে ওঠেনি, আরেকবার কাকে বলছি, অনেক কিছু বলা হয়ে ওঠেনি, আরেকবার যদি বাবাকে পাওয়া যেত, যেগুলো বলা হয়ে ওঠেনি সেগুলো বলে ফেলতাম। বা সেগুলো কি রাগের কথা না অভিমানের কথা না ভালোবাসা? রাগ, অভিমান, ভালোবাসা মিশি। বাবা মায়ের সাথে তো কোনো ডিমার্কেশন হয় না, ভাবতে হয় না, রাগ, অভিমান, ভালোবাসা মিশি, সেটা। 3, অবশ্যই এই মুহূর্তে ভূতের রাজা যদি বর দেয়, আমি যেটা নিয়ে আজকে বিশেষ আলোচনাটাই চলছে, যে এই ডিজিটালাইজড দুনিয়া থেকে বের করে আবার সেই তোমার কথায় সেই বইটা বের করার পথ দেখিয়ে, সেই রেডিওটা যেটাকে রেডিও বসালেই খেলার রিলেটা পাওয়া যেত, এবং ওই যে বারবার ঘোরাতে হতো, এবং অ্যান্টেনা টিভি মলায়দা, একদম, হ্যাঁ, ছাদে উঠে অ্যান্টেনা ঘোরাতে হতো, অ্যান্টেনা টিভি। এই জিনিসগুলোকে আমাকে যদি আরেকবার ফিরিয়ে দেওয়া যায়, তাতে আমার মনে হয়, বা ডাক টিকিট জমানো, মানে অনেক সেন্টিমেন্ট। মানে এখন তো দেখো, মানে যে কোনো খাওয়ার দোকান খুব ইজিলি অ্যাক্সেসেবল, বা ব্লিঙ্কিট, সুইগি, কত কি আছে আজকে, যেগুলো আমরা ইউজ করি। কিন্তু আমার মা সরকারি চাকরি পাওয়ার পর মাসের প্রথম মাইনেটা পেয়ে, মানে মাসে যেদিন মাইনে পেত সেদিনকে বাড়িতে খাওয়ার আসতো। এই যে সেন্টিমেন্টগুলো, এইগুলোকে ফিরে পেতে চাই। তরকা তখন, আজকে তো তরকা আমরা রোজ খাই, তখন মাসে যদি একদিন বাড়িতে চিকেন তরকা আসতো, এটা বিরাট ব্যাপার ছিল। অথবা মোগলাই, ও বাবা, বিরাট ব্যাপার। সন্ধ্যাবেলা একদিন মোগলাই আসছে, এই জায়গাগুলো ফিরে পেতে চাই। আসলে একটু একটা যদি দেয়, আমি বলবো যে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাও, ফ্ল্যাশব্যাক চাই। সবাই মিলে বাড়িতে বসে সকালবেলা রোববার রাঙ্গোলিটা দেখতে চাই আরেকবার। হচ্ছে না, এটা হচ্ছে না, এগুলো সব জানি না, সিস্টেমের দোষ হয়তো। আমিও পরিবার নিয়ে দেখি, আমার দাদা বৌদি সবাই আছে, কিন্তু সেইটা নেই, সেই ব্যাপারটা। এটাও বলতে দিদা নেই, অনেকে ভাববে যে তার মানে কি পরিবারের মধ্যে বন্ডিং নেই। না, সেরকম ব্যাপার না। আজকে প্রত্যেকটা বাড়িতেই এই সিচুয়েশন, আমি রিয়ালিটিটা বলছি। সেই টাচটা নেই, রঙ্গোলি দেখার ব্যাপার, সবাই মিলে সকালবেলা রোববার গান হবে, সেই ব্যাপার। এখনকার জেনারেশন তো কোরিয়ান কার্টুনে ঢুকে গেছে। হ্যাঁ, মানে চাচা চৌধুরী কি পাবে কোথায়, আর শক্তিমান কি পাবে কোথায়? বাবা শক্তিমান, আরেকটা হতো তো মনে হচ্ছে পঞ্চতন্ত্র। হ্যাঁ, পঞ্চতন্ত্র। তো এইগুলো, এবং তুমি সত্যি কথা বলো তো, আমরা আমাদের নেক্সট জেনারেশনকে কি এটা তুলে দিতে পারছি না। নেক্সট আসলে তুমি তুলে দেবেটাই বা কোথা থেকে? এই এপিসোডগুলোই তো হচ্ছে না।
হলে ইউটিউবে হচ্ছে, ডিজিটালি হচ্ছে। এই যে একসাথে বসে দেখা, এই কনসেপ্টটা তো নেই। একটা ইউটিউবে এপিসোড আছে, মা মায়ের মতো দেখছে, ভাই ভাইয়ের মতো দেখছে, বোন বোনের মতো দেখছে। আসলে অপশনস, আমাদের লাইফে এত অপশনসও দিয়ে দিচ্ছে না, আমাদের কাছে কোনো মানে একটাতে ফোকাস থাকার ব্যাপারটাই নেই। দেখো আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমাকে পরিচয় করালে শিক্ষক, চলচ্চিত্র পরিচালক, রাজনীতিবিদ। এটা আগেকার দিনে হতো? তুমি অ্যাঙ্কার, তুমি হতো, অবশ্যই হতো, খুব কম। সত্যজিৎ বাবু দেখো ওনারা ক্ষণজন্মা আর আমরা বেজন্মা। মানে আমি এক্ষেত্রে বাড়িকে আঘাত করলাম না, মানে ক্ষণজন্মার অপোজিটে বলতে গিয়ে বললাম, ওরা ক্ষণজন্মা। ঠিক আছে, এখন সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর তো মানে রান্নাটাও দুর্দান্ত করতেন। ঠিক আছে, সেটা তো আমরা বলছি। তো সেই এই জিনিসটা হয়ে গেছে, কারণ মাল্টিপারপাস অ্যাক্টিভিটি সবার। তো ওই আর কি, তুমি কোনটা দেখছো? তুমি সিনেমাটোগ্রাফার, রাইট? তুমি সিনেমাটোগ্রাফি খুব ভালো করো। তুমি আগে যখন শুধু সিনেমাটোগ্রাফারই ছিলে, তুমি ভাবো, এটা তোমাকে মানতে হবে, একসেপ্ট করো আর না করো, সিনেমাটোগ্রাফি ভালো ভালো দেখতে, কোথায় কি হচ্ছে, কাজ হচ্ছে সিনেমা। এখন আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি সাথে রিলও দেখো, কোথায় কিভাবে প্রশ্ন করলে কি হয়, অ্যাঙ্কারিং হয়। তার মানে কি তোমার ওখান থেকে তো ফোকাসটা কিছুটা গেল। ঠিক কথা। তাই এটা সবার হচ্ছে। এবার আমি এত রিয়েলিস্টিক কথা বলছি, এবার অনেকে বলবে তাহলে ওনার এই সমস্যাগুলো। না না, সমস্যাটা আমার নয়, বিশ্বাস করুন, আপনি বুকে হাত দিয়ে বলুন আপনারা এই সমস্যাটাই আছে, আপনি এগুলোতেই ভুগছেন। আমি যে ক্রাইসিসে ভুগছি, আমি ক্রাইসিসটা উপলব্ধি করে ফেলেছি। এবং সে বলার সৎ সাহসটা, হ্যাঁ, কেন থাকবে না? আরে ওই তো বলছি, সৎ সাহসটাই তো নেই। এ জেনারেশনের সাহসটা কোথায়? আমাদের তো সৎ সাহসটা আমরা হারিয়ে ফেলেছি, আমিও হারিয়ে ফেলেছি। আগে যে পরিমাণ সাহসী ছিলাম, এখন আমি অনেক কিছু ভাবি। কি ভাববে বউ, কি ভাববে মা, কি ভাববে সমাজ, কি ভাববে, আমরা প্রচুর ভাবি। এত ভাবতে, যে আগে তুমি ভাবতে এত কিছু কোনোদিন ভাবতে না। কি আছে ভাবতে? আমি ক্লাস 7-এ বা স্কুলে দাঁড়িয়ে প্রথম টিচারদের সামনে গালাগালি করেছিলাম, সেটা আমার সৎসাহস ছিল আমার বাড়িতে এসে বলে দেওয়া। এখন আমি বলতে পারবো না। এটা কিন্তু সময়ের অবক্ষয়। বাবা মাদেরও পরিবর্তন হয়েছে, এটাও মানতে হবে। কিন্তু শুধুমাত্র ছেলে মেয়েদের পার্সপেক্টিভ বললে হবে না, বাবা মাদেরও পরিবর্তন হয়েছে। আগেকার বাবা মা, এখনকার বাবা মার মধ্যেও তফাৎ আছে, আগেকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু তফাৎ আছে, বাবা মার মধ্যেও তফাৎ আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা ফাইন, প্রান্তিকদা খুব ভালো বললে। আচ্ছা এবারে বলো, আমরা 5 বছর পরে এই প্রান্তিকদাকে কোথায় দেখব? 5 বছর পরে কিভাবে নিজেকে দেখবো সেটা তো আমি বলতে পারি না, কারণ একটা কথাই আছে যে কাল কিসনে দেখা, কাল তো আমি জানি না। তবে অবশ্যই 5 বছর পরে যে প্রান্তিককে দেখবে, সেটা আমি দৃঢ়ভাবে বলতে পারি, সে প্রান্তিক 5 বছর আগের বা আজকের দিনের মানুষের চোখে যে ভুলগুলো মনে হয়, সেটা অনেকটা বেশি শুধরে নিয়েছে। ঠিক আছে, সবটা শুধরানো যায় না, বা সবটা ভুলও হয় এমন কোনো কথা নয়, বাট পার্সপেক্টিভ সেটা শুধরে নিয়েছে। 5 বছর পরে প্রান্তিক আরো দায়িত্বশীল হয়েছে, কারণ আমি সত্যি একদম দায়িত্ববান। এখনো যথেষ্ট দায়িত্ববান তুমি। আজকাল তুমি দেখছো, তাই বিশ্বাস করো। আমি বিশ্বাস করি আমি দায়িত্ববানটা সেদিনকে হতে পারবো যেদিনকে আমি আমার মায়ের মতো হতে পারবো, যাকে আমি দেখেছি যে একটা সংসারকে কিভাবে বিল্ড করতে হয়। বাবা উদাসীন ছিলেন, বিল্ড করতে হয়। তো আমি দায়িত্বশীলের প্যারামিটারটা আমার ওখানে। মায়ের মতো হতে পারবো না, বা মা হতে পারবো না, বা মায়ের মতো যদিও হওয়ার চেষ্টা, সেটা 5 বছর বাদে আমি হতে চেষ্টা করব। 3 নম্বর, 5 বছর বাদে আমার জীবনে একটা স্বপ্নের মধ্যে পড়ে যে আমি এমন একটা ছবি বানাবো, যে ছবিটা, দেখো ছবি অর্থের জন্য বানাতেই হবে, এটা তো বাস্তব। যে ছবিটা আগামী অ্যাটলিস্ট 50 বছর থাকবে, সেটা আমি নিজেকে টার্গেট নিয়েছি যে আগামী 5 বছরের মধ্যে এটা অ্যাচিভ করবো, যেটা আগামী 50 বছর অ্যাটলিস্ট মানুষ মনে রাখবে। তার থেকে বেশি হলে সেটা আমার সৌভাগ্যের ব্যাপার। না, যদি কোনো ছবি 50 বছর থাকে তাহলে সেটা 100 বছরও থাকবে, 200 বছর থাকবে, রাইট, 50 বছর থাকবে। 4 নম্বর, আমি আগামী 5 বছর পর অনেকগুলো ধাপই দেখলাম জীবনের। সন্তান হিসেবে ধাপ দেখেছি, প্রফেশনাল হিসেবে ধাপ দেখেছি, হাজবেন্ড হিসেবে দেখছি, নিজেকে পিতা হিসেবে এক জায়গায় দাঁড় করাতে চাই। বাহ। ছোটবেলায় বুঝতাম না, বাবা বলতেন যে বাবা মায়ের যত মা তোরা কোনোদিন বুঝবি না। তো বাকি যন্ত্রণাগুলো তো দেখে নিলাম লাইফে, ভালো দিকও দেখলাম, খারাপ দিকে, সবই যে পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। তো আগামী 5 বছর বাদে নিজেকে পিতার জায়গায় দাঁড় করিয়ে দেখতে চাই, যে সেটার ফিলিংটা কি এবং সেটার দায়িত্ববোধটা কি, সেটার কর্তব্যবোধটা কি, সেটাও। আমি কিন্তু জীবনে এসকেপিস্ট নই, আমি জীবনের সব কিছুকে
ফিল করতে চাই, জীবনের ধাপে যা যা হয় সেগুলোকে ফিল করতে চাই। তো আমার চাহিদাগুলো এগুলোই, ভীষণ ডোমেস্টিকেটেড চাহিদা। অবশ্যই প্রফেশনাল লাইফে আমি নিজেকে চলচ্চিত্র, যেটা বললাম সেটা তো আছেই চলচ্চিত্রকার হিসাবে, কিন্তু বাকিটা না আমার ভীষণ ডোমেস্টিকেটেড ভাবনা। আমি 5 বছর পর নিজের একটা, এখনো আমার নিজের বাড়ি আছে, মা বাবার তৈরি, আমার এক্সটেন্ড করে, যাই হোক, কিন্তু নিজের একটা এমন বাসস্থান দেখতে চাই যেটা হওয়ার পর আমার পূর্বপুরুষরা যেখানেই থাকুন, প্রেজেন্ট আছেন বা না থাকুন, তারা খুশি হন যে এই তো, এটা তো এই জন্যই তো আমরা প্রথম ভিতটা গেড়ে দিয়ে গেছিলাম যে তুই এটা করতে পারবি। এইগুলো আমার ভীষণ চাহিদা, ডোমেস্টিকেটেড। আমি খুব উচ্চাকাঙ্ক্ষী নই। উচ্চাকাঙ্ক্ষী আমি কাজের ক্ষেত্রে, আমি অবশ্যই আমার কাজের ক্ষেত্রে মনে হয় যে আমি যদি আরো একটা বড় কাজ করতে পারতাম ফাটাফাটি, কিন্তু বাকি উচ্চাকাঙ্ক্ষী নই। আমাকে যদি তুমি সুন্দর করে একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ মেখে দাও, সুন্দর করে মাখতে হবে, দ্যাট ইজ মাই ক্রাইটেরিয়া। দেখো আমি বৃষ রাশি, তোমার এবং শিল্পী মানুষ, তো শিল্পী মানুষ এবং বৃষ রাশি, বৃষরা সৌখী নয়, তোমার অল্টারনেট ভিউ, বৃষরা সৌখী নয়। তো বৃষ রাশির এইটা হচ্ছে ব্যাপার, তুমি আমাকে ডাল ভাজা দাও, কিন্তু ভাজাটা যথাযথ হতে পারে। আমার চাহিদাগুলো এইটুকুই। আর সিনেমার ক্ষেত্রে চাহিদা আছে। রাজনীতিবিদের যেহেতু আমি 3টে প্রফেশন নিয়ে আমার কথা হয়েছে, রাজনীতিবিদ হিসাবে বলে আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি আজ থেকে 5 বছর পর রাজনীতি থাকলাম কি আরো বড় হলাম কি না থাকলাম, আমার কিচ্ছু যায় আসবে না, আমার কিচ্ছু যায় আসবে না। আমি তাই জন্য অভিমানী হব না, আমার তাই জন্য দুঃখ লাগবে না, কিচ্ছু না। মানে না খুব খুশি হব, না খুব দুঃখিত হব। শিল্পী মানুষ অ্যাটলিস্ট শৈল্পিক সৃষ্টিগুলো থাকবে, ওটা তো আমার ভীষণ চাহিদা। আর 3 নম্বর, শিক্ষক হিসাবে জীবনে একটা ড্রিম আছে। শিল্পী হিসাবে যেমনি বলে, শিক্ষক হিসাবে একটা ড্রিম আছে। যদি ভগবান সেই ঈশ্বর, মানে এই 3টে প্রফেশনকে যদি ক্যাটাগরিক্যালি সাজাতে বলি, তাহলে একে কাকে রাখবে? বলছি 3 নম্বরটা আমি বলিনি। 3 নম্বরটা হচ্ছে শিক্ষক হিসাবে আমার চাহিদা কি। শিক্ষক হিসাবে আমার একটা বড় চাহিদা আছে। ঈশ্বর যদি থাকেন, আমি বিশ্বাস করি, মা বাবার আশীর্বাদ যদি থাকে, আমি বিশ্বাস করি পারবো, সবার ভালোবাসা থাকে। প্রত্যন্ত গ্রামে আমার একটা ছোট্ট স্কুল হবে, আমার নিজের স্কুল। সেই স্কুলটায় প্রথাগত শিক্ষা নয়, প্রথাগত শিক্ষা হবে না, যেখানে ডেভেলপমেন্ট, কাউকে ইংরেজি শেখানো হচ্ছে যারা প্রত্যন্ত জায়গা থেকে হচ্ছে, কাউকে হয়তো তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করানো হচ্ছে, তুমি যেটা বলছিলে, কাউকে ধর্মের গ্রন্থ পড়ানো হচ্ছে, কাউকে ভারতের সংবিধান পড়ানো হচ্ছে। এইগুলো মানে একটা মানুষের চারিত্রিক গঠনের জন্য যা যা দরকার, বিবেকানন্দ পড়ানো হচ্ছে, এরকম একটা স্কুল থাকবে। বাহ, যেখানে আমার খুব স্বপ্ন, মানে একটু সিনেমাটিক লোক তো, একটা সাদা শার্ট আর নীল ডেনিম জিন্স পরে, সানগ্লাসের খুব শখ আছে, সানগ্লাস পরে আমি ওখানে পড়াতে যাব, ছেলে মেয়েদের নিয়ে থাকবো, একটু আমোদ প্রমোদ করবো। অবশ্যই, মানে আমরা উইশ করছি এটা ডেফিনেটলি, এইটা স্বপ্ন আছে। এবং আমরা তখন যাব পডকাস্টটা ওখানে গিয়ে করে আসবো। একদম একদম একদম। অল্টারনেট ভিউ ততদিনে মানে লক্ষ লক্ষ কোটিতে পৌঁছে যাবে আশা করি আর। আচ্ছা, এবারে বলো, ঈশ্বরের কাছে কোনো অভিযোগ? সাহস নেই, মানে সেটা বলার ধৃষ্টতা নেই, সাহস নেই, বলতে পারবো না। অভিমান আছে, অভিযোগ নেই। অভিমান আছে, আচ্ছা, অভিমান হয়, আজকাল অভিমান হয়, আগে কোনোদিন ছিল না। অভিযোগ নেই, কিন্তু অভিমান আছে। লাকে বিশ্বাস করো? ভীষণ। নিজেকে কতটা লাকি মনে করো? না, লাকি মনে করো না। না, আজ এই জায়গাটায় পৌঁছেছো, তাতেও তুমি বলছো পুরোটা পরিশ্রম। পরিশ্রম, মানুষের ভালোবাসা, বাড়ির শিক্ষা, এবং আমার সাথে যারা থাকে সবসময় সাপোর্ট করে তাদের। আমার জীবনে কোনো লাক বা মিরাকেল কিছু হয়। সেই জন্যই তোমার মানে আঙুলে দেখছি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল আংটিও নেই, তার মানে নিশ্চয়ই অ্যাস্ট্রোলজি অতটা বিশ্বাস করো না। না, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে বিশ্বাস করি, তবে পড়ি না আর কি। কিন্তু আমি বলছি যে আমার জীবনে মিরাকেল কিছু হয়নি, বা নাথিং হ্যাজ বিন মিরাকেলি হ্যাপেন্ড। যা হয়েছে তার পিছনে আমার মনে হচ্ছে যে এটা আমার এফোর্ট আছে, তাই হয়েছে। পলিটিক্স আমার জীবনে মিরাকেলই হয়নি। মিরাকেল আমি তোমায় কখন বলতাম, যখন আমি মিরাকেল, আমার বাড়িতে আর পলিটিক্সের ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছি, মিরাকেল, আমি তো হয়েছি, আমার হবে। বাট আমি তো সেটা মিরাকেল আমার জীবনে হয়নি। আমি যে 3-4টে ছবি বানিয়েছি, শর্ট ফিল্ম করেছি, ক্রিয়েটিভ কাজ করেছি, সেখানে নাথিং হ্যাজ বিকাম মিরাকেল। আমার মানে এরকম তো কেউ নয় যে হঠাৎ করে আমাকে বিরাট কেউ ডেকে বলেছে যে তুমি ছবিটা করো, আমি যা ব্যাকআপ দিতে হয়নি আমার সাথে। শিক্ষকতার ক্ষেত্রেও হয়নি। তো এখনো পর্যন্ত লাক আমার জীবনে লাকিলি কিছু হয়নি। কালকে হতে পারে, তখন আমি অবশ্যই নেক্সট 2 বছর পরে কোনো পডকাস্টে বসলে অবশ্যই বলবো লাক আমার সাথে ছিল। বাট এখন পর্যন্ত যেটুকু হয়েছে, যা হয়নি, দুটোর জন্যই আমি আজকের দিনে দাঁড়িয়ে আমাকে মানে ভূমিকা রাখি। না হওয়াতেও আমি, হওয়াতেও আমি, অ্যাডেড ফ্যাক্টর, ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছে একটা সর্বশক্তিমান। তিনি মনে করেছেন এটা ওকে দিয়ে হব না,
হওয়াননি, তিনি মনে করেছেন এটা ওকে দিয়ে হওয়াবো, হয়েছে, এবং পার্শ্ববর্তী মানুষের পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, এই কটা ফ্যাক্টর লাক এখনো আমার জীবনে কাজ করে। বাহ, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, হাতে সময় একদম নেই। লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করব, মানে তোমার উত্তরটা নিয়ে আমরা শেষ করব। ধরে রাখো আমার হাতে অনেক ক্ষমতা, একদিনের জন্য তোমাকে পিএম করে দিলাম। ডেফিনেটলি নায়ক সিনেমাটা দেখেছো, শঙ্করের বানানোর, অনিল কাপুরের। সেই রকম যদি হও, কোন 3টে জিনিস তুমি চেঞ্জ করতে চাইবে? মানে পিএম, প্রথম কথা যেটা করতে চাই, মানে তুমি একটা দেশে সর্বশক্তিমান, আমি পিএম সিএম কিচ্ছু এসবে যাচ্ছি না, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করব। আচ্ছা, নাম্বার ওয়ান শিক্ষা ব্যবস্থা। 2 নম্বর, এই যে আমাদের মানে ধারণা যে এখনো আছে মধ্যবিত্ত ঘর থেকে বেরোলে মধ্যবিত্তই হতে হয়, এমন কিছু প্রজেক্ট বা এমন কিছু সিস্টেম চালু করব যেখানে এই ধারণা বা মিথটাকেই ভাঙতে পারবো। রাতারাতি হবে না, ভাঙতে পারবো, যে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা স্বপ্ন দেখতে নেই। 3, যেটা খুব ইচ্ছা, ডিজিটালি সপ্তাহে 1 দিন করে সব বন্ধ করে দেবো। ওই দিল্লি স্টাইলে, ও তো গাড়িতে যেমন ডিজিটালি বন্ধ করে দেবো। আমি জানি এটা বন্ধ করার পর আমি হয়তো মানে পুরো টেনারটা কমপ্লিটও করতে পারবো না, তার আগে মানুষই আমাকে ফেলে দেবে, সরকার থেকে বা আমাকে পিএম থেকে বা সর্বশক্তিমান পাওয়ারটা থেকে ফেলে দেবে। ডাজেন্ট ম্যাটার, অন্তত ইতিহাসের পাতা এটা লিখে যাবো। তুমি যেহেতু ফিল্ম মেকার, তোর সঙ্গে জাস্ট একটা লাস্ট কথা বলে শেষ করছি। তুমি নিশ্চয়ই শঙ্করের রোবট 2টা দেখেছিলে, অক্ষয় কুমারের। সেখানে একটা এরকম ক্যারেক্টার ছিল যে এত হাই ফ্রিকোয়েন্সি 5G টাওয়ার যাতে না আসে। হ্যাঁ, এবার আমি টাওয়ার না, আমি পুরো ডিজিটালি বন্ধ করে দেবো, ডিজিটাল পুরো সিস্টেমটাই বন্ধ করে দেবো, সপ্তাহে 1 দিন করে বন্ধ থাকবে, ঠিক আছে? এবার সব জায়গায় না ওটা ইয়ে করা থাকবে, অল্টারনেট, এই স্টেটগুলোতে এই দিন বন্ধ হলে ইকোনমিক সিস্টেমটাও কোলাপস করবে। এবার তাতে আবার অনেকে প্রশ্ন হবে যে ইকোনমিক সিস্টেম ধ্বংস হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে। আরে যখন এটা ছিল না তখন কি মানুষ খেয়ে পড়ে বাঁচতো না? 1 দিন বন্ধ থাকলে কি হবে? তোমরা দেখছো যে ইকোনমিক কতটা কোলাপস হবে, আমি দেখছি যে কতটা মানুষ আবার মানুষকে ফিরে পাবে। ঠিক কথা, এইটাই। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে। আমারও প্রচন্ড ভালো লাগলো, মানে খুব। আবারও পরবর্তী এপিসোডে তোমার সময় থাকলে ডেফিনেটলি দেখা হবে আমাদের। অবশ্যই হবে আমাদের দেখা। ভালো থেকো। হ্যাঁ, নমস্কার সবাই, অল্টারনেট ভিউ দেখুন এবং আরো এরকম ভালো কন্টেন্ট এখানে, আমি তো চ্যানেলটা খুব ফলো করি এবং দুর্দান্ত কন্টেন্ট আসছে। যদিও আজকেরটা অল্টারনেট ভিউয়ের যে ট্র্যাডিশন ধরে চলে তার থেকে অনেকটা ব্রেক হয়েছে, আমরা অনেকটা ইমোশনাল জার্নিতে চলে গেছিলাম, বাট খুব ভালো লাগলো। সবাই সাথে থাকুন, অল্টারনেট ভিউ দেখতে থাকুন।